হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আবির আর বেলি বেগম অটোতে উঠল। আবির চুপচাপ বসে আছে বেলি বেগমের পাশে। বেলি বেগমও চুপ। আবির দাঁত দিয়ে নখ খাইতে শুরু করে। বেলি বেগম লজ্জা আবিরের দিকে যেন তাকাতেই পাচ্ছে না। মনে মনে সে আল্লাহকে বলছে, তাহলে অবশ্যই আল্লাহ যদি আমাকে ভ্যানিশ হওয়ার ক্ষমতা দিত তাহলে আবিরের সামনে থেকেই চলে যেতাম। আল্লাহ আবির যেন কোনো প্রশ্ন না করে। এই কথাটা ভাবতে ভাবতেই আবির বলে, মাছগুলো অনেক বড় ছিল আম্মু, একটু দাম নিছে, বাট অনেক ভালো ছিল। বুঝলেন, কিছু কিছু ব্যবসায়ী আছে ওরা পচা মাছ দিয়ে দেয়। মাঝে মাঝে মন চায় ওদের নাকের উপরে মাছগুলো ফেলে দিয়ে আসি, নয়তো ধরে পচা মাছের উপর ছেড়ে দিই, অনেক রাগ হয়। বেলি বেগম কোনো কথা বলছে না। আবিরের কথার মানেটা উনি বুঝতে পেরেছে। বাবলু সদাগরকে নিয়ে আবিরের রাগ প্রকাশ করলো। দুজনেই চুপচাপ বাড়ির রাস্তায় হাঁটা ধরেছে। হঠাৎ রাহুল আসে সামনে। বেলি বেগম সেকেন্ড টাইম প্রায় মেয়ের জামাই হওয়ার ছেলের সামনে অপদস্থ হওয়ার মানসিক প্রস্তুতি সেরে নিলেন, কারণ রাহুলও তাকে বাজে বাজে কথা শুনিয়েছে বহুবার। রাহুল বেলি বেগমের সামনে এসে দাঁড়িয়েছে। বেলি বেগমকে অবাক করে দিয়ে বলল, আন্টি, আপনি হলেন আমার মায়ের বয়সী মানুষ। আপনার সাথে আমি অনেক বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দেন আন্টি। দরকার হলে আমি আপনার পা ধরছি, তারপরেও আপনি বলুন মাফ করে দিয়েছেন। কি বলো তুমি এসব? কি হয়েছে? বলুন না মাফ করেছেন। হ্যাঁ হ্যাঁ করছি, পা ধরতে হবে না। ধন্যবাদ আন্টি, আসি। রাহুল দ্রুত বেলিকে সালাম দিয়ে চলে যায়। অবাক হয়ে বেলি বেগম রাহুলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? বেলি বেগমের সমস্ত মন খারাপ যেন এক নিমেষে চলে গেল। কেমন যেন ওনার খুশি খুশি লাগছে। বেশ দ্রুত বাসায় আসে উনি। কি ব্যাপার, আজকে বৃষ্টি এত খুশি কেন? কি হয়েছে বৃষ্টির? আজকে শোনো কি হয়েছে। রাহুল আছে না, এসে আমাকে সরি বলেছে, ওন্না ফেরত দিয়েছে, মাফও চেয়েছে। হ্যাঁ, রাহুল আমার সাথে এসেও সেম কাজ করছে। কিন্তু কেন? হঠাৎ রাহুলের কি হলো? রাহুল কেন এমন করছে? তোমার সাথেও সেম? বাহ, ছেলেটা তো দেখি ভালো হয়ে গেছে। আবির বাজারের ব্যাগগুলো রান্নাঘরে রাখার জন্য ভেতরে আসে। ভেতরে দুজন মানুষ, ফারিয়া আর কাব্য দাঁড়িয়ে আছে। ফারিয়াকে সে পেছন থেকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু ফারিয়া সরিয়ে গিয়ে বলে, বিয়ের আগে এভাবে দৌড়বা না তো, আমার ভালো লাগে না। আরে আমাদের তো বিয়েই হবে, আর মাত্র কয়েকটা দিন বাকি, একটু কাছে আসলে কি হয়? বললাম তো এগুলো বিয়ের আগে ভালো লাগে না আমার। এরকম করলে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করলে তোমাকে আমি জ্বালাবো অনেক, পেছন থেকে সে জড়িয়ে ধরবো, তোমার কপা করা চুল খুলে দেবো, চিন্তা নেই, আমি চুল বেঁধে দিতেও পারি। আম্মু, বাজারগুলো কিচেনের সামনে রেখে দিলাম, মাছগুলো পচে যাবে কিন্তু। ওরা দুজনে চমকে ওঠে। পিছনে তাকে দেখে আবির বাজারে ব্যাগ রাখছে। কাব্য আবিরকে দেখে সরে যায়। পরিস্থিতি সামলানোর জন্য কাব্য বলে, আরে হাবির ব্রো, তোমাকে কেন খুঁজে পাই না? কই কই থাকো তুমি? খুঁজে পেলেই তো ডিস্টার্ব। আপনারা কন্টিনিউ করেন, আমি কিছু শুনিনি দেখিনি। আপকামিং স্বামী স্ত্রী কোনো ব্যাপার না। আমরা তো আর মানুষকে রজনীগন্ধার মতো দেখতে পারি না, তাই কোনো ব্যাপার না। দেখার কোনো দরকারও নেই। দুলাব্রো, আপনার বেশ মানিয়েছে, থাকেন জায়গা। আবির চলে আসে সেখান থেকে। এমনিতেই অনেক রাগ মাথার উপরে উঠে আসে, তার উপর কিচেনে ফারিয়ার সাথে কাব্যর খুনসুটি। আবিরের মেজাজ আরও খারাপ হয়ে আসে। সব কিছু আবিরের কাছে অসহ্য লাগছে। এখন মনে হচ্ছে ওর এখানে আসাটাই ঠিক হয়নি। ফারিয়ার পাশে সে কাব্যকে একদম সহ্য করতে পারছে না। কিভাবে পারবে সে? সে ব্যক্তি ভালোবাসে, সে তার প্রিয় মানুষের হাত কেউ ধরুক, তাকে স্পর্শ করুক, তার দিকে তাকিয়ে থাকুক। যেমনটা আপনারা বলতেন, তেমনটা আপনার প্রিয় মানুষটার সাথে অন্য কেউ খুনসুটি করছে। ভাবলেই তো বুকের ভিতরে কেমন মসুর দিয়ে ওঠে। ভালোবাসাগুলো অদ্ভুত। লং ডিস্টেন্স লাভ স্টোরির ক্ষেত্রে একটা জিনিস কমন,
সেটা হলো আপনি যাকে ভালোবাসছেন সে কোথাও গেলে আপনার থেকে অনুমতি চাইবে, বলবে আমি কি সেখানে যেতে পারি। বিপরীতে আপনি বলবেন কিভাবে যাচ্ছ, কেমনি যাচ্ছ, কতটুকু ফ্যাশন করছো, একদম ফকিনের মতো করে চাপা, কোনো ছেলে যেন তোমার দিকে না তাকায়, মুখ মাথা হাত সব কিছু ঠেকে নিবা, হিজাব দিবা, আরও কত কি। এটাই একটা সার্থক ভালোবাসা। আপনি কোথাও গেলে যদি সেই মানুষটা আপনাকে এইভাবে যদি না বলে, তাহলে ভাববেন সে আপনাকে ভালোবাসলেও আপনাকে অতটা গুরুত্ব দেয় না। আবির আর ফারিয়ার ভিতরে ঠিক এমনটাই হতো। ওদের ছিল লং ডিস্টেন্স ভালোবাসা। দুজনের পরিচয় হয়েছিল ফেসবুকে। আবির তখন টুকটাক লেখালেখি করত, আর সে সুবাদে ফারিয়ার সাথে আবিরের পরিচয়। যদিও ফারিয়াও একজন লেখিকা ছিল, তবে মজার ব্যাপার ছিল লেখা নিয়ে ওদের পরিচিত হলেও দুজনে যে লিখত এটা দুজনে কেউ জানতো না। যাই হোক, সেসব পরের বিষয়। আবির রুমে চলে এসেছে, বিছনায় এসে বসে এসেছে, চোখের পানি টলমল করছে, কারণ কাব্য যেমন করে ফারিয়াকে চাচ্ছে ঠিক এমন করে আবির ফারিয়াকে চাইতো। দুজনে যখন রাত জেগে ফোনে কথা বলতো তখন এইসবই বলতো আবির ফারিয়াকে। আর এই কারণে ফারিয়া কাব্যর এইসব খুনসুটি সহ্য করতে পারছে না। আবির মাথা নিচু করে বসে আছে, তখন দরজার কড়া নাড়ার শব্দ শোনা যায়। আবির তাকায় দরজার দিকে, বেলি বেগম দাঁড়িয়ে। ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ আসেন। কি করছিস? কিছু না। আচ্ছা শোন বাবা, আমি জানি তুই রেগে আছিস, আসলে তোকে সবটা বলি শোন। তুই তো জানিসই আমি ফারিহার বাবার থেকে ডিভোর্স নিয়েছিলাম। লোকটা কেমন খারাপ মানুষ জানিস তো। আমাকে কখনো ভালোবাসেনি, ভালোবাসছে আমার দেহটাকে আর টাকাকে। সে অন্য নারীতে আসক্ত থাকতো, মনের দুঃখে ডিভোর্স দিয়ে দিছে। তারপর থেকে 3টে মেয়ে আর কাপড়ের বিজনেস নিয়েই একাই থাকি। যখন বিজনেসটা শুরু করি তখন টাকার খুব প্রয়োজন ছিল। বাবলু মানে আজ বাজারে যার সাথে দেখা হলো ওর থেকে টাকা লোন নেই 4 লাখ। সেটা সুদে আসলে 6-7 লাখ টাকা করেছে। আমি তাকে একদিনে যত টাকা দিছি তাকে শোধ হয়ে যায়, কিন্তু উনি সেটা মানে না। টাকা নিলেও পরিশোধ হয় না। এখনও 2 লাখ টাকা পাই উনি। সামনেই ফারিহার বিয়ে হবে, মেয়েগুলোর বিয়ের জন্য টাকাগুলো জমাচ্ছে, আর ও ঠিক এই সময়ে এসেই টাকা চাই। এখন কোথা থেকে দেব? টাকা দিতে হবে না জানাই, কিন্তু তার বদলে সে আমার সাথে থাকতে চাই। কি বলবো তোমাকে আর, ছেলে হও তুমি। এসব কিছু তারপরে তোমাকে লজ্জার মাথা খেয়ে বলছি, কারণ আর সহ্য হয় না বাবা। মেয়েগুলো না থাকলে কবে বিষ খেয়ে মরে যেতাম। মানুষের কত শত কথা আমার সহ্য করতে হয়, এই বয়সে কত কষ্ট করতে হয়, আর পারি না। কেউ ভাবেও না আমি একটা মানুষ, আমারও কষ্ট বলেও তো কিছু আছে। কাউকে এসব কথা বলতেও পারি না, কেউ শুনতেও চায় না। তুমি তো আজ দেখলেই কেমন ধরনের বাজে কথা বলে সে। আমি আজ কত বছর ধরে এসব কথা সহ্য করে আসছি। তবে তোমার কাছে অনুরোধ, কাউকে বলো না বাবা। তুমি আসছো, থাকবা যতদিন ইচ্ছা, দরকার হলে এখানেই থাকবা। তারপরও এসব মেয়েদের কাউকে বলো না। বেলি বেগম হালকা কান্না করে চোখ মুছে চলে যায় রুম থেকে। আবির ফোন দেয় সিয়ামকে, মেজাজ অনেক বিগড়ে আসছে ওর। আবিরের ফোন পেয়ে সিয়াম বলে, স্যার কি হয়েছে? কয়েকজন লোক পাঠিয়ে দিত, এক শালারে রাস্তা থেকে তুলে নিয়ে যাবি, তারপর কোনো উঁচু জায়গাতে নিয়ে শালার হাত পা বেঁধে দিবি, মুখে টেপ লাগিয়ে রাখবি, তারপর এমন পেটাবি যেন চিৎকার না করতে পারে, আর 1-2 বছর ধরে যেন বিছানা থেকে উঠতে না পারে। স্যার রেগে আছেন আপনি? আপনি নিজেই তো বললেন রেগে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। দেখ, আমি লিগাল কিছু করতে পারবো না, কারণ এখানে আমি কে জানে না, আর তাছাড়া এটা আমার ফ্যামিলি ম্যাটার, তাই বুঝতেই পারছিস। ঠিক আছে, ব্যবস্থা করে দিব, চিন্তা নেই। তুলে নিয়ে এমন পেটাবি যেন সে জানতেও না পারে কেন তাকে মারা হয়েছে, স্বীকার করাবি যেন সে কারোর সাথে আর বেয়াদবি না করে, যাদের সাথে করে যায় সবার সাথে যেন মাফ চেয়ে নেয়, না হলে বলবি আরো পেটাবো পরে। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে।
আবির ফোন কেটে দেয়। উঠোনে রোদের ভিতরে এসে দাঁড়ায়ও। পিছনে কয়েকজন ছেলে মেয়ে এসে দাঁড়ালো, সাথে বৃষ্টি, ইরানি আর কাব্যর কাজিন ফ্রেন্ডরাও আছে। বৃষ্টি বলল, আজকে অনেক খুশি ভাইয়া, রোহনের বিষয়টা তো জানেন, তাই আজকে ঠিক করেছি আমরা সবাই মিলে আড্ডা দেব উঠানে সন্ধ্যার সময়। আপনিও কিন্তু থাকবেন। উনি তো থাকবেই, উনি গিটার বাজিয়ে গান শোনাবে, না হলে কি আসার জমবে নাকি? তা মিস ইরা, আড্ডার আসর হবে নাকি? আমার গানের আসর কোনটা চান আপনি? আমি যা চাই তা কি দেবেন আপনি? আপনি তো রূপকথার রাজকুমারী, আমি সেই রাজ্যের একজন প্রজা মাত্র। রাজকুমারী যা বলবে সেটাই তো হতেই হবে, তাই না? এই আপনি ফ্ল্যাট করছেন? আপনি কি পড়ে যাচ্ছেন? যে পড়ে যায় শুনেছি সে নাকি বুঝতে পারে কেউ তার সাথে ফ্লার্ট করছে, তার মানে কি? আছে ঢং করতে, সয়েন তো। আমি তো দূরে আছি। বাই দ্য ওয়ে, আমি ফ্ল্যাট করি না, আমি আসলে একটা রাজকুমার, তো তাই রাজকুমারীকে খুঁজছিলাম। কেউ তো আর রাজকুমারী হতে চায় না, বিশেষ করে হাত হতেও পারে না। কথা তো খুব শিখেছেন, তাই না? কথা শেখার বই পড়েছি তো ছোটবেলায়, সেই জন্য শিখে গিয়েছি। যাই হোক, রূপকথা অফ থাক। পাবলিক হাহা করে আমাদের কথা শুনছে, আর বলা যাবে না। কন্টিনিউ, আমাদের ভাল লাগছে। হুম, ভালো লাগছে, চালিয়ে যা। আমরাও শুনি। অফ করলে হবে? আজ রাজকুমারী হতে পারিনি বলে মানুষজন পাত্তাও দেয় না। কিন্তু ফারিয়া আপু, তোমার তো রাজকুমার পাশেই আছে, কদিন পর তার রাজ্যে তো চলেই যাবা, তোমার আবার কিসের চিন্তা? ঠিক ঠিক, একদম ঠিক বলেছো বৃষ্টি। গুড লেন্সের বলে পারফেক্ট সিক্স। বৃষ্টি, চ্যামরা এম্পায়ার আছে বুঝলি, 6 না লেগেও 10-এ 6 বানাবে। ব্যাটা ইন্ডিয়ান সাপোর্টার। আমি তো ভাই কোনো রাজ্যে প্রবেশ করতে চাইনি, ছেঁচড়া হয়ে গেলাম। আসলে যেসব মেয়ে একটু বেশি বজ্জাত আর শয়তান হয় তারা এসব কথা বলে। ও আচ্ছা, রূপকথা তো আমার নানা এসে বানাচ্ছে, আর সেই রাজকুমার রাজকুমারী প্রজা সব হুদাই আসছে, তাই না? এই থামো থামো, উফ, বাচ্চাদের মতো ঝগড়া করছো, বুড়ো বয়সে তোমাদের ঝগড়া, উফ। হেই আবির ব্রো, ঝগড়া কন্টিনিউ করো। আমার কিন্তু দেখতে মানে শুনতে সেই ভালো লাগছে। আমি আসি তোমাদের পক্ষে। তাই না? অমনি ঢাকার ছেলের পক্ষ হয়ে গেলেন। আর আমরা মেয়েরা যে আরো বেশি পারি তা দেখেন না? এই ছেলে ভার্সেস মেয়ে একটা গেমস হয়ে যাক আজকে। হো, কোনো ব্যাপার নাকি? আমরা ছেলেরা ভয় পাই না, উল্টা মেয়েরা ভয় না আবার ইস্যু করে দেয়। ওই কি বলা, এত বড় সাহস? ঠিক আছে, বৃষ্টি শুরু হোক, তবে বিকেলে, এখন না। বেশ, তাহলে আজ বিকালে গেমস হবে, কারা জিতবে দেখা যাবে। সবাই কথা বলছে আর বাড়ির গেটের কারো ধাক্কার শব্দ শোনা যায়। একজন গিয়ে দরজা খুলে দেয়। চেয়ারম্যান সহ আরও কয়েকজন বাড়িতে প্রবেশ করে। চেয়ারম্যান লোকগুলো জনাব শহীউদ্দিন চিৎকার করে বলল, এখানে কি আবির থাকে? আবিরকে? কেন, কি হয়েছে? আবিরকে সেটা আগে বলো। আবিরকে দিয়ে কি করবেন? আপনি বেলি বেগম? আবিরকে? জি আমি। আমাদের সাথে আসো, দরকার আছে। যাবেন না ভাইয়া, ওরা কিন্তু ঝামেলা করবে। কি হয়েছে? ওকে কোথায় নিয়ে যাবেন? এত কিছু বলার কোনো দরকার নেই। আবির চলে আসো। মানে কি? কেন বলবেন না? আমাকে বলবেন না কেন? আম্মু শুনে আসি, আপনার রিল্যাক্স করেন, চিন্তা নেই। যেও না বাবা, আগে কথা শোনো। আবির কোনো কিছু বলল না। সে চুপচাপ চেয়ারম্যানের সাথে বাড়ি থেকে বেরিয়ে গেল। আবির শ্যামকে নক করে। সিয়াম, এই উপজেলার এমপিকে আমার কথা বলো। রাজ্য থানা তো, আর এটা শাখার পার ইউনিয়ন হবে হয়তো। এখানকার চেয়ারম্যানকে কল দিয়ে বল এমপি যেন দেখা করে চেয়ারম্যানের সাথে। আমার কথা বলবি বুঝিয়ে, আবার গোপনেও যেন থাকে। ঠিক আছে। আবিরকে তুলে নিয়ে যায় একটা বাড়িতে। আবিরকে বসতে বলে। চারপাশে চেয়ারম্যানের লোকজন। সামনে চেয়ারম্যান বসলো। আবিরকে বসতে বলে প্রশ্ন করলো, নাম তো আবির, বাসা কই? ঢাকাতে। ঢাকায়? তা কি করা হয় শুনি? ফটোগ্রাফার আর পার্টিতে লিড সিঙ্গার। খুচরো কাজকাম করে বেড়াও? তা এখানে বেলি তোমার কি হয়? বলেন তো উনি, আমি তারই ছেলে হই, আর কোনো পরিচয় লাগবে?
তা ছেলে হও, কেমন ছেলে সেটা একটু বলো, না হলে কোন অধিকার ছাড়া আমার ছেলেকে হুমকি ধামকি দিবে, সেটা তো মেনে নেওয়া যায় না। আমি ওনার ছেলের মতোই, মানে ছেলে। ছোট থেকে ওনার কোলে পিঠে ওর থেকে বড় হয়েছি, জন্ম দিয়ে অন্য কেউ মা হিসেবে তাকে মানি, বেলি বেগমকেও মানি। ওহ, ঢাকাতে আর কি কি করো, কার পরে চলো? স্যার এত কথা কিসের? নটির পোলাদের ধরে পুরো কাবাব বানিয়ে ফেলি। আহ, শহর থেকে আইসো পোলা, আমাকেও গ্রামের অতিথি, এত ব্যস্ত কেন তা বলো। পাওয়ার, মনে পড়েছে না তো? কার পাওয়ারে চলবো জানি না স্যার। তুমি কি জানো তোমাকে মেরে ফেললেও কেউ খুঁজে পাবে না? ও, জানি না তো। একটু মেরে ফেলেন তো, দেখি খোঁজ পাওয়া যায় নাকি। ফাজলামো করছো কি মনে হয়? আবির মুচকি হেসে বলল। তারপর আবির চেয়ারম্যানের সামনে এসে বসে। চেয়ারম্যান আবিরের প্রতি বিরক্ত। আবিরের চিন্তাতে বেলি বেগমের মাথায় যেন হাত। ছেলেটা যে কি হবে? কেন চেয়ারম্যান তাকে ডেকে নিয়ে গেল? সে তো এখানে নতুন, কাকে কিছুই করেনি, তাহলে কেন চেয়ারম্যান তাকে এভাবে নিয়ে যাবে? যতই নিজের ছেলে বলুক, আবির তা রক্তের না। টেনশন আরও বেড়ে গিয়েছে। আবিরের মাকে কি জবাব দিবে তিনি, ভাবতেই পারছে না। আর কার কাছে যাবে সে? স্তব্ধ হয়ে বসে আছে। শীতও যেন গরম লাগছে ওনার। ফারিয়া এসে বলল, কি হয়েছে আম্মু? চাদর না নিয়ে বসে আছো কেন? শীত লাগে না তোমার? ও কি হলো? কি হয়নি বল। ছেলেটাকে চেয়ারম্যান নিয়ে গেছে, কি কি করবে কে জানে। যদি আবিরকে মারে, যদি আত্মহত্যা করে, তখন কি হবে? ডাকছো কেন এখানে? না ডাকলেই তো সব ঠিক ছিল, হোদাই ডাকছো। এখন টেনশন করো? তুই সামনে থেকে যা তো, তোর সাথে কথা বলতেই ভাল লাগছে না। যত সব ঢং ঢং দেখলেই গা জ্বলে। ফারিয়া ভিতরে চলে যায়। বেলি বেগম মাথায় হাত দিয়ে চিন্তিত হয়ে থাকে। এইদিকে চেয়ারম্যানের লোকজন আবিরকে ঘিরে ধরেছে। আবির চুপচাপ বসে আছে সোফাতে। চেয়ারম্যান বলল, আমার ছেলেকে তুমি হুমকি ধামকি দিছো? ঢাকা থেকে আসা ছেলে এভাবে আমার ছেলেকে কিছু বলে যাবে? সেটা তো হবে না। আমি ইশারা করলে তোমার এখন হাত পা ভেঙে ঢাকাতে পাঠিয়ে দেবে আমার পোলাপানেরা, তা কি তুমি জানো? আবির কিছু না বলে হঠাৎ কতগুলো গাড়ির শব্দ শুনতে পায় বাইরে থেকে। চেয়ারম্যান বলে, ওই দেখো তো, এত গাড়ির শব্দ কেন, কি হয়েছে? একটা ছেলে বাইরে যায়, কয়েক সেকেন্ড পর দৌড়ে আসে। চেয়ারম্যানকে বলে, স্যার এমপি সাহেব এসেছে এখানে। এমপি? ওই মালটারে সাইড করো, ওটারে পরে দেখছি। এমপির বসার ব্যবস্থা করো। আবিরকে একটা ছেলে ধরে নিয়ে যায় অন্য রুমে। এমপি আসে বসে ভিতরে। চেয়ারম্যান উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে স্বাগতম করে। চেয়ারম্যান নিজে এমপিকে বসতে দিয়ে বলল, স্যার আপনি এখানে? আমাকে একটা ফোন করলেই তো আমি চলে আসি, হঠাৎ করে আসলেন, কিভাবে আপ্যায়ন করি বলেন তো? ওই কে আছিস? এমপি স্যারের জন্য কফির ব্যবস্থা কর। থামেন তো, আপনার কি চেয়ারম্যানের গদিতে থাকার ইচ্ছা আছে? কেন স্যার, কি হয়েছে, কি করলাম? আপনার ছেলে তো একটা চরম বেয়াদব। বেলি নাকি কার মেয়ের সাথে প্রতিদিন রাস্তাঘাটে ঝামেলা করে বেড়ায়, মেয়েটাকে টিচ করে। জানেন টিজের শাস্তি কি? ওরে যে জেলে চালান করে দেয়নি, সেটাই তো কপাল আপনার। আর যার সামনে পড়ছে সে আপনার ছেলেকে কেবল হুমকি দিয়েছে বলে বেঁচে গেছেন। আপনি শুকরিয়া আদায় করুন, উনি এখানে বেড়াতে এসেছে বলে কিছু করেনি। শুনলাম তাকে নাকি তুলে আনেছেন, কই উনি? মানে আপনি কার কথা বলছেন স্যার? আবির নাম ওর। কই সে? আমি আপনার কাছে কফি খেতে আসিনি, আবির সাহেবকে নিতে আসছি। আপনার মাথা টাথা খারাপ হয়েছে বুঝতে পারছি। জানেন উনি কে? উপর থেকে নির্দেশ দেওয়া আছে তাকে রিভিল না করতে, তাই কিছু বলছি না। তবে একটা শর্ত করে দিয়ে যাচ্ছি, যদি নিজের চেয়ারের সামলাতে চান তাহলে আবিরের থেকে যতটুকু পারেন দূরত্ব রেখে চলেন। মানুষটা যেমন ঠান্ডা মেজাজের তেমনই কিন্তু ভয়ঙ্কর। তখন আমি আপনাকে বাঁচাতে পারবো না। ওনার একটা কথাতেই আপনার বাড়ি সার্চ করা হবে, কোথায় কোন টাকা রাখছেন সব বের হয়ে যাবে। না পেলেও আপনার নামে মিথ্যে গল্প সাজিয়ে প্রকাশ করবে আপনার বাড়িতে অনেক টাকা পাওয়া গেছে। দুদক পাঠিয়ে আপনার যে কি হাল করবে বুঝতেও পারবেন না। কি বলছেন এসব? ওই আবিরকে নিয়ে আয় তো তোরা, যা ভদ্রভাবে আনবি।
আবিরকে নিয়ে আসে। আবিরকে দেখে এমপি দাঁড়িয়ে যায়। আবির বসতে বলে চেয়ারম্যান নিজের চেয়ার ছেড়ে দেয়। কফি আনতে বলে ওনাদের জন্য। আবির চেয়ারম্যানের জায়গাতে বসতে বসতে বলল, চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে আমার বোনকে বিরক্ত করে। সোজাভাবে যেটা বুঝেন সেটা হলো টিচ করে। দণ্ডবিধি আইনের ৭৬, ২৯৪, ৫০৯ ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে বিরক্তি সৃষ্টি করে, কোনো প্রকাশ্য স্থানে কাছাকাছি তার সাথে কোনো অশালীন কাজ করে, অথবা কোনো প্রকাশ্য স্থানে কোনো অশালীন গান, গাথা, সঙ্গীত, পদবলি গায়, আবৃত্তি করে বা উচ্চারণ করে, বা যে কথা, ইঙ্গিত, আচরণ যেমন ওড়না টেনে নেয়, সেই ব্যক্তি ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। আর আপনি যেহেতু ইলিগালি ছেলেকে সাপোর্ট করছেন, আমিও ইলিগালি স্টেপ নিতে পারি। তখন ১ বছরের জায়গাতে ১০ বছর করে দিতে পারি। স্যার আসলে মানে আমি জানতাম না রোহান এসব করে বেড়াই। সরি স্যার, আমি ছেলেকে শাসন করব। প্লিজ কিছু করবেন না আপনারা। ঠিক আছে এমপি সাহেব, চলেন। স্যার দুপুর তো হয়ে গেছে, লাঞ্চটা করে গেলে হতো না? না, আম্মু চিন্তা করছে। এমপি সাহেবের সাথে আবির বের হয়। অনেকগুলো গাড়ি গার্ড নিয়ে এমপি সাহেবের সাথে গাড়িতে করে আসে আবির। গেটের সামনে এসে আবির নেমে যায়। গাড়ির শব্দ শুনতে পায় ভিতর থেকে ওরা সবাই। আবির এমপিকে বিদায় দিয়ে ভিতরে প্রবেশ করে। আবিরকে দেখে কলি বেগম দৌড়ে আসে। আবিরের হাতে মুখে হাত দিয়ে বলল, ঠিক আছিস? কোথাও কিছু হয়নি তো? কিছু বলেনি তো ওরা? না আম্মু, না তো আম্মু, ঠিক আছে আমি। কে কি বলবে? আসলে আমি একটু ফেমাস ফটোগ্রাফার, তো এই জন্য ওদের একটা ফাংশন হবে বললো, সেখানে আমাকে ক্যামেরাম্যান হিসেবে সাইন করালো। এই তো, কই চিন্তা নেই, কিচ্ছু হয়নি। ইস, চিন্তা করে দেখো মুখের কি অবস্থা করছো। হইছে হইছে, ঢং রাখ। কত চিন্তা হচ্ছিল জানিস তুই? দুপুর হয়ে গেছে, রান্নাও শেষ, চল খাবি। অনেক ক্ষুধা লাগছে, চলেন। আবিকে টেনে নিয়ে যায় কিচেনে বেলি বেগম। আবিকে খাবার বেড়ে দিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছে। বাকিরা সবাই ডাইনিং রুমে বসে খাচ্ছে। তরকারি গামলাতে তরকারি আনতে আসছে ফারিয়া। এসে দেখে তার মা আবিরকে চেয়ারে বসিয়ে খাইয়ে দিচ্ছে। ফারিয়া কোনো কথা না বলে চুপচাপ ভিতরে প্রবেশ করে। আবির বলে, আর খাবো না আম্মু, অনেক খাইছি। কয়েকগাল খেয়ে বলে নাকি অনেক খাইছে। চুপচাপ বসে থাক। মানুষের জন্য আমার মায়ের ভালোবাসা শেষ নেই। জীবনে আমাকে এভাবে খাওয়ালো না। চিন্তা কিসে, আপনিও বসে যান, আমি যাই। কোনো দরকার নেই, ভাগ্যের কিছু আমার লাগবে না। আপনাদের ঢং আপনারা দেখেন। ফারি, ফারি, কই তুমি? এত দেরি? কাব্য কিচেনের ভিতরে আসে। দেখে হবু শাশুড়ি আবিরকে খাইয়ে দিচ্ছে। কাব্য হা করে সেই দিকে তাকিয়ে আসে। কাব্য বলে, বাবা, আপনার ছেলেকে এত ভালোবাসা, আমাদের একটু দিবেন না ভালোবাসা? কেন দিব না? তবে আবিরের আগে হোক, তারপর। কোনো দরকার নেই কাব্য, আমি তোমাকে খাইয়ে দেব, চলো। আহা, তাহলে তো অনেক ভালো হবে। চলো চলো। ফারিয়া চলে আসে কাব্যকে নিয়ে। কাব্য ফারিয়াকে খাইতে দিতে বলে। তখনই ফারিয়া বলে, খাবার খাও, আমার বাথরুমে যেতে হবে, পরে দিব। ফারিয়া এটা বলে চলে যায়। তারপর বিকেলে সবাই উঠানে এসে বসে আছে। আবির আসে, বৃষ্টি চেয়ার এনে দেয়। আবির বলে, আর তো মাত্র 4 দিন পর বিয়ে, তোমরা কি সাউন্ড বক্স আনবে না? বিয়ে বাড়ির তো কোনো আমজামি নেই, প্যান্ডেল নেই, গেট নেই, লাইটিং নেই। কি যে করো তোমরা, কারো কোনো আগ্রহ নেই দেখছি। সবাই একটু নাচবে গাইবে তো না? আপুর বিয়েটাও যে রাজা সাহেবের সাথে হলো, ঠিক মতো জানতেও পারলাম না। দূর, তারপর তো ফারিয়ার বান্ধবীর বিয়ে হলো, এখনো মজা করতে পারলাম না। ঠিক তো ভাইয়া, এসব কিছু না হলে কি বিয়ে বাড়ি বলে কোনো বাড়িই থাকবে না। আমুকে বলে আসি। আর আপনার তো গিটার বাজিয়ে গান শোনানোর কথা, গিটার কই? কথাগুলো বলে দৌড়ে ভিতরে যেতে থাকে। ফারিয়া ডাক দেয় বৃষ্টিকে, কিন্তু বৃষ্টি তো দৌড়। আবিরও গিটার আনতে ভিতরে চলে যায়। গিটারটা নিয়ে অনেক সময় পর ফিরে আবার বৃষ্টির দিকে তাকায় আবির। বৃষ্টির মন খারাপ হয়ে বসে আছে। আবির বলে, কি হয়েছে, মন খারাপ কেন? এমনি। গান শোনান না কেন? গান শোনান। আচ্ছা। আবির গান শুরু করে ভুমুর কইও গিয়া।
আবিরের মন তো রাধার প্রেমে, রাধা মানে ফারিয়াকে উদ্দেশ্য করে তো গাইবে। ফারিয়া চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। বেশ কিছু সময় আড্ডা চলছে। কাব্য তো আবিরের ভক্ত হয়ে গেছে। আবিরের গল্পই যেন করছে সবার সাথে। আড্ডায় এক ফাঁকে কাব্য বলে, আবির ব্রো, আপনি তো সুন্দর করে মিশেন সবার সাথে, আপনার গার্লফ্রেন্ড কিছু বলে না? না তো, বলবে কি? নেই, বিয়ের বয়স হয়ে গেল, গপ নেই। ইস। ভাইয়াকে বিয়ে দেব, জিএফের দরকার নেই। ও ব্রো, আমার একটা কাজিন আছে, নাম অর্নি। সে আপনার জন্য পারফেক্ট। আমি বিয়ের ব্যবস্থা করতে পারি। কি? ওই নিজের বিয়েতে এসে মানুষের বিয়ের ঘটকালি করে বেড়াও? যাও, তোমারই বিয়ে হবে না। কি হলো এটা? আমি কি করলাম? আবির ব্রোকে একটা লাইফ পার্টনার খুঁজে দেবো। হ্যাঁ সাইরা, উনি কি তোমাকে একবারও বলেছে? কাব্য ব্রো, অনি কবে আসবে ব্যবস্থা করেন। এই তো, এবার তো আবির ব্রো বলছে, এবার তার কোনো সমস্যা নেই। সব সময় ওনারে এনে দিয়েন ভাইয়া। না না না, অর্নি ওনার জন্য পারফেক্ট। আমিও পারফেক্ট কাউকে চাই। কেউ কি আর পারফেক্ট হতে পারে? ডাকেন ব্রো জলদি। আড্ডা ভালো লাগছে না, মাথায় পেইন করছে, পরে আসবো। আড্ডা দাও তোমরা। ফারিয়া শোনো, কই যাও? মাথা টিপে দিয়ে আসো। কোনো দরকার নেই, ঘটকালি বিজনেস করো। গেলাম। ফারিয়া চলে যায়। আবির ফারিয়া চলে যাওয়ার দিকে শুকনো দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফারিয়া বলা কথাগুলো মনে পড়েছে আবিরের। আবির, টু বি অনেস্ট, আমি তোমার থেকে চলে গেলে তোমার কথা যে খুব মনে পড়বে, বা তোমার কথা যে আমি সব সময় ভাববো। মন খারাপ করে থাকা এরকম কিছু হবে না। আমি নিজেকে সামলে নিতে পারি। আমি যেমন অনেক ভালোবেসে লয়াল হতে পারি, তেমনই নিজেকে সব কিছু থেকে দূরে রাখতে পারি। আবির ফারিয়ার কথাগুলো মনে করে কষ্ট একটা হাসি দেয়। রাত 8টা বাজে। আজও কুয়াশা পড়েছে অনেক। আবির উঠানে বসে আছে একা, মাথার উপরে গাছের আশ্রয়। একটু আগে শ্যামের কল এসেছিল। আবিরকে জানিয়েছে তারা বাবলু সদাগরকে তুলে এনেছে এলাকা থেকে, অনেক দূরে। আচ্ছা মতো বাবলুকে পিটানো হবে, তারপর বাড়ির সামনে আবার রেখে আসবে। সাথে বেলি বেগমের কাছে যত টাকা পায় সবটা দিয়ে দেওয়া হবে। পরিবর্তে বেলি বেগমের সাথে বেয়াদবি করলে সোজা মারবে, এটা নিশ্চিত। আবির সিয়ামের সাথে মেসেজ করে ফোনটা পকেটে রাখতে যাবে, তখন ইরানি এসে পাশে দাঁড়ালো। আরে ইরা যে, এত রাতে ঘুম আসেনি নাকি? না, আপনি কি করেন ঠান্ডাতে? আগুন দেখি। আগুন দেখেন? আগুন দেখার কি আছে? আগুনের নিজের চেহারা দেখি। এটাও সম্ভব? কল্পনাতে সম্ভব। আপনি যাকে ভালোবাসবেন তাকে নিয়ে সব কিছু কল্পনাতে সম্ভব। সে যদি আপনার নাও হয়, তবুও আপনি তাকে নিয়েই যে কোনো কিছু কল্পনা করতে পারেন, হোক সে ভালো বা খারাপ। ভালো সুন্দর, সবাই সুন্দর হয়। কারো চোখ, কারো ঠোঁট, কারো হাসি, কারো কথা। মানুষ কারো প্রেমে পড়ে সেটা সহজ হিসেবে দেখলে, সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, এক্ষেত্রে হাসি, কালো চোখ, হেয়ার থাকে। কিন্তু মানুষ কারো কথার প্রেমে পড়ে খুবই কম জন। তবে এই কয়জনগুলোই অতিরিক্ত ভালোবাসতে পারে। কারো কথার প্রেমে একবার পড়ে গেলে সেই প্রেম অনেক কঠিনতম হয়। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আপনাকে যদি কেউ ভালোবাসে, সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। আবির উচ্চস্বরে হাসলো। ইরানি আবিরের হাসি দেখে অবাক হয়। ছেলেটা এত হাসছে কেন? তার কথা শুনে আবির হাসি থামিয়ে বলে, আমরা যা ভাবি বা দেখি সেটা অতি সহজ করেই দেখি, আবার অনেক সময় কঠিন করেও দেখি। আকাশের মেঘ উড়ে চলা সৌন্দর্যের, কখনো আকাশের মেঘ হয়ে কল্পনা করবেন, দেখবেন মেঘ হতে ইচ্ছে করবে। আপনাকে একটা কথা বলি, আপনি না বললেন আমার প্রেমে পড়ে গেলে কেউ আমাকে ছেড়ে যাবে না? আসলে আমার কথা শুনেই এটা বলেছেন। আজ আপনার আমার কথা ভালো লাগছে, চুপচাপ শুনছেন মনোমুগ্ধকর মতো। কিন্তু আমি জাস্ট সুন্দর করে কথাই বলতে পারি। এটা কারোর জন্য পারফেক্ট না। আসলে আমি পারফেক্টই না, তাই আমাকে ছাড়ার হাজারটা কারণ থাকবে, কিন্তু আমার সাথে থাকার একটাও কারণ থাকবে না। অনেক রাত হয়েছে, রজনীগন্ধাদের এত রাত জাগতে নেই। শিশিরের কুয়াশা তাকে আঁকড়ে ধরে, গিরিয়ে বিছিয়ে দেয় পুরো শরীর। যদিও রজনীগন্ধাদের শীত লাগে না, শিশির জমে তাদের গায়ে। আমি মালি হয়ে কেনই বা এই ভালোবাসা নষ্ট করব?
আপনি থাকেন, আমি চাই। আবির উঠে দাঁড়ায়। ইরানি আবিরকে ডাক দেয়। ছেলেটার কথা শুনে তার অনেক ভালো লাগে, কিন্তু কেন? ছেলেটা তো তাকে পটাচ্ছে না, তাকে কোনো ইঙ্গিতও দিচ্ছে না, এমনকি কোনো প্রেমের প্রস্তাবও দেয়নি। তাহলে কেন তার প্রতি অ্যাট্রাকশন কাজ করছে? ইরানি যেন মুগ্ধ আবিরের কথা আচরণে। আবির শোনেন, জি। আর একটু থাকবেন আমার সাথে? আপনি বকবক করবেন, আমি শুনবো। না, পারবো না। কেন? আমি কথা বললে প্রথমে আমার কথার প্রেমে পড়বেন, তারপর বিরক্ত হবেন। আমি প্রেমে পড়াকে সাপোর্ট করি, বিরক্তকৃত নয়। তাই বিরক্তি জমার আগেই আমার শিশিরের শহরে রোদ উঠুক, বিরক্তির কুয়াশা যেন আপনাকে ঘিরে না ধরে। ধরলে ক্ষতি কি? কুয়াশা এতটাই প্রখর হবে যে রাতের সত্য প্রবাহ তখন উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হবে, তখন মনকে করবে রক্ষতা। গুড নাইট। আবির হেঁটে চলে আসে। ইরানি অপলক দৃষ্টিতে আবিরের চলে যাওয়ার দিকে দেখতে থাকে। আবির এখন কলি বেগমের কাছে যাবে। মন খারাপ আবিরের অনেকটাই। ফারিয়ার সাথে যখন আবিরের রিলেশন ছিল, ফারিয়ার সাথে যতবারে আবির ঝগড়া ঝামেলা করেছে, আবিরের মন খারাপ থেকেছে, ততবারে বেলি বেগমকে কল করে আবির কথা বলেছে। ওনার সাথে কথা বললে আবিরের মন ভালো হয়ে যেত। দুজনে ফ্রেন্ডলি কথা বলতো। তারপর কলি বেগম ফজরের নামাজ পড়ে নামাজে বসে আল্লাহর জিকির করতে থাকে সকালের আলো না ফোটা অবধি। আজকেও ব্যতিক্রম হয়নি। আলো ফুটেছে বেশ কিছু সময় আগে। বৃষ্টি কথা মনে পড়ছে ওনার। বৃষ্টি বলেছিল ফারিয়া আপুর বিয়েতে মিউজিক, প্যান্ডেল, ডেকোরেশন, বাড়ি সাজানো এসব হবে না আম্মু। বেলি বেগম সব শুনে বৃষ্টিকে বকা দিয়েছে, কারণ এমনিতেও অনেক টাকা দেনা ওনার, তার উপর ফারিয়াকে বিয়ে দিচ্ছে। আত্মীয় বিদায় করতে তো অনেক খরচ, এইসবের পিছনে টাকা গেলে অনেকটা সমস্যায় পড়বেন উনি। তার উপর বাবলু সদাগর যদি বিয়ের অনুষ্ঠানে আসে, কি হবে কি ভাবতে বেলি বেগমের বুকের ভিতরটা কেমন যেন খস করে উঠল। উনি দিনের আলো পড়তে বাহিরে আসলেন। গ্রামের স্কুল মাঠে ভোর কেউ থাকে না। হাঁটতে বেশ ভালোই লাগে ওনার। সেদিকে যাওয়ার জন্য মেন গেটের দরজা খুলতে যাবে, তার আগে বাইরে থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। বেলি বেগম কোনো ঝামেলায় পড়বে কি না ভেবে কিছুটা ঘাবড়ে যাচ্ছে। গেট ওপেন করলেন উনি। তাকিয়ে দেখে কতগুলো ছেলে দাঁড়ানো। বেলি বেগম কিছু বলতে যাবে, তার আগেই সবার মধ্য থেকে পিয়াস নামের ছেলেটা বলল, আন্টি, আপনি কি বেলি? এটা কি বেলি বেগমের বাসা? হ্যাঁ, আমি সে, কিন্তু তোমরা? আন্টি, আমরা হলাম ডেকোরেটরের লোক। 3-4 দিন পর তো এই বাড়িতে বিয়ে। বাড়ি সাজাতে এসেছি, গেট বানাতে এসেছি, প্যান্ডেল করব। সাউন্ড বক্স আনা হয়েছে। কেমন ধরনের গেট চাচ্ছেন আমাদের একটু বলবেন। আর বাড়ির কোন দিকে বেশি লাইটিং বা ছাদের দিকে লাইটিং করব কিনা জানাবেন। মানে এত কিছু? কিন্তু কিসের কিন্তু? এত কিছুতে তো অনেক টাকা। মানে আমি তো কাউকে কিছু বলিনি। আর তাছাড়া এগুলো করতে কত টাকা লাগবে? 1 লাখ মতো লাগবে। আপনি চিন্তা করছেন কেন? 1 লাখ? এত টাকা? টাকা পুরোটাই পরিশোধ করা হয়েছে। কি কি লাগবে সেসব বলবেন। বিয়ের পরদিন খাবার সার্ভ, রান্নার জন্য লোক সবাই আসবে। আপনি চিন্তা করবেন না। কি? মানে এটাও কনফার্ম হয়ে গেছে? কিন্তু আমি তো এসবের কিছুই বলিনি। আপনার ছেলে আছে না, উনিই সব করেছে। এখন কি ভেতরে যেতে পারি আমরা? অনেক কাজ, এই জন্য ভোর থেকে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসো। ওই ফারহান, বাঁশের গাড়িগুলো গেটের সামনে আন। বাঁশগুলো এখানে রেখে সবচাইতে সুন্দর ডিজাইনের গেট সাজাবি। সব দিকে নজর রাখবি, কাজ যেন নিখুঁত হওয়া চাই, না হলে সমস্যা আছে। আর লাইটিংয়ের লোকেরা, তোমরা ছাদ থেকে শুরু করে পেছন দিক থেকে সাজানো শুরু করবা। লাইটিং যেন ডিস্টার্ব না থাকে। পিয়াসের লোকেরা ভিতরে আসে। বেলি বেগম খালি হাঁ করে তাকিয়ে দেখতে থাকে। বাইরে থেকে লোকজনের কথাবার্তা, বাড়ির সবার ঘুম ভেঙে গেছে। এত লোকজনের কথায় বাইরে চলে আসে সবাই। প্যান্ডেল, লাইটিং, বক্স, সব কাজ শুরু হয়ে গেছে। বৃষ্টি তার মায়ের দিকে তাকিয়ে অবাক হয়, কারণ উনি বকা দিয়েছে সেদিন, আর আজকে ডেকোরেশনের লোক আসলো। বিষয়টা কি হলো? কিছু সময় পর আবির উঠে বাইরে আসে। আবিরকে দেখেই পিয়াস এগিয়ে আসে। আবিরকে সালাম দিয়ে বলে, স্যার, শ্যাম সাহেব ফোন করে সব কিছু বলছে।
আমরা পেমেন্ট পেয়ে গেছি, দ্রুত চলে এসেছি ঠিকানায়। আপনার কোনো চিন্তা নেই, সব কিছু পারফেক্ট হবে, নিশ্চিন্তে থাকেন। আচ্ছা। এদিকে আই। হ্যাঁ আম্মু, আসছি। আবির বেলি বেগমের কাছে যায়। বেলি বেগম তার হাত ধরে বাইরে নিয়ে যায়। আবিরকে প্রশ্ন করতে যাবে তার আগে বেলি বেগম বলে, 1 লাখ টাকা আমার সৎ পথের আয় করা আম্মু। বৃষ্টি সেদিন আপনাকে বলেছিল বড় অনুষ্ঠানের কথা। গিটার আনতে গিয়ে শুনতে পেরেছিলাম আপনার সব কথাগুলো, তাই সব কিছু ব্যবস্থা করেছি। আপনি তো বলেন আমি আপনার ছেলে, তো ছেলে হয়ে মায়ের মন খারাপ মেনে নিতে পারি বলেন? নাকি আমাকে বকা দিয়ে পর মনে করবেন? আমাকে ছেলের অধিকার দিয়েছেন, আমাকে ছেলের অধিকার দিয়েছেন, আমি কিছু করতে পারবো না? আচ্ছা তাহলে ওদের বলি চলে যেতে। না না, এসব কথা কি বলেছি? বেশি বুঝিস তুই। আচ্ছা যা, সব দায়িত্ব তোর, যা ইচ্ছা কর। তাহলে এখন হাসেন একটু, মন খারাপ করবেন না, সব কিছু আমাকে বলবেন। আচ্ছা যা, হাত মুখ ধুয়ে নে, খাবার দিচ্ছে। বেলি বেগম ভিতরে চলে আসে। বৃষ্টিকে বলে, এসব তোর ভাইয়া করেছে, নে এবার দেখি কত মজা করতে পারিস। সবাই খুশি, কিন্তু একজনের মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আর সে হলো ফারিয়া। প্রচণ্ড রাগ হচ্ছে ওর। আবিরের পিছু পিছু বাড়ির ভিতরে আসে। আবির ওয়াশরুমে প্রবেশ করে দরজা আটকায় যাবে, তখনই ফারিয়া দরজা ঠেলে ভিতরে আসে। তারপর নিজের ভিতর থেকে দরজা আটকে দেয়। আবির বলে, আরে আরে এসব কি? আমি তো হইসু। চুপ, বেশি কথা বলে হাত পা বেঁধে ট্যাপের নিচে শুয়ে রাখবো, শয়তান ছেলে। আবির চুপ হয়ে যায়। দুজন দেওয়ালের দুপাশে দাঁড়িয়ে আসছে হেলান দিয়ে। আবির তাকাতে পারছে না ফারিয়ার দিকে, আর ফারিয়া তাকিয়ে আছে আবিরের দিকে। দুজনে কেউ কিছু বলছে না। 5 মিনিট পর আবির বলে, আরও মানুষের তো সকাল সকাল ওয়াশরুমে দরকার পড়ে, তাই না? আমি চাই। চুপ থাক, আমি যেতে বলেছি। কি সমস্যা? কোনো সমস্যা নেই। তো এত ঢং কোথা থেকে আসে? কি করলাম? কি করলাম? এইসব মিউজিক অনুষ্ঠানের কি খুব দরকার ছিল? বিয়ে বাড়িতে অনুষ্ঠান হবে না, ডিজে মিউজিক হবে না, তা কি করে হয়? হ্যাঁ হয়, কত জায়গাতে তো হচ্ছে। আমার ইচ্ছা, আমি আর আম্মু বুঝবো, কাউকে তো এক্সপ্লেইন করতে পারবো না। বাই দ্য ওয়ে, এসব অনুষ্ঠান কি আপনার খারাপ লাগছে? আই মিন এক্সকে বলতে পারছেন না? ইস, ফালতু চিন্তা ভাবনা। আমার কেন খারাপ লাগবে? রাগ লাগবে? রাগের কথা তো বলিনি, তার মানে সামথিং সামথিং চলছে। চলেন পালিয়ে যাই। ধুর, কার সাথে কথা বলতে আসলাম আমি, মনেই ছিল না। মানুষটা বেশি বোঝে। ফারিয়া দরজা খুলতে যাবে, তখন আবির ফারিয়ার হাত ধরে। দুজনের হাতেই কাঁপছে। ফারিয়া যেন ফ্রিজ হয়ে গেছে। আবির একটু এগিয়ে আসে ফারিয়ার দিকে। ফারিয়ার দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। কারো চোখের পলক পড়ছে না। চোখে আছে না বলে অজস্র কথা। এই কথার খেলাতে যেন অজস্র জলরাশি। একটা ছোট্ট ঝড়ের অপেক্ষা। ডুমড়ে মুচড়ে যাবে তারপর সব কিছু। আবিরের কি হয় সে নিজেও জানে না। ফারিয়া ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয় আবির। ফারিয়াও যেন হক চকিয়ে ওঠে। আবিরের চুমুতে রিয়াকশন বদলে সাড়া দেয়। এভাবে চলে যায় কিছু সময়। দুজনের যেন বহু বছর অতৃপ্ত যাওয়া পূরণ হলো। আজ দুজনের এমন মুহূর্ত চলছে বিরতহীনভাবে। হঠাৎ দরজায় টোকা নাড়ার শব্দ। দুজনেই এক ঝটকে আলাদা হয়ে যায়। হাঁপাতে থাকে দুজন, লজ্জাও পাচ্ছে দুজন। দরজার ওপাশে বেলি বেগম চিৎকার করে বলছে, ভিতরে কে? ফারিয়া? ফারিয়া হলে দ্রুত বের হরে মা, আধা ঘন্টা ধরে দরজা আটকানো। কেউ কোনো কথা বলে না। ফারিয়া দরজা খোলার আগে আবির দরজা খুলে বের হয়ে যায়। বেলি বেগম ভিতরে প্রবেশ করে অবাক হয়, দেখে ফারিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়া দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। বেলি বেগম একবার আবিরের চলে যাওয়ার দিকে তাকায়, আর একবার ফারিয়ার দিকে তাকায়। এটা কি হলো? দুজনে এখানে কি করছিল? পুরো বাড়ি লাইটিং করা শেষ। রাতের দিকে সবাই উঠানে বসে আড্ডা দিচ্ছে। বেলি বেগম আবিরের কথা ভাবছে। ছেলেটা কেমন যেন আপন হয়ে গেছে বেলি বেগমের কাছে। আগে থেকেই ছিল, কিন্তু এখন আরও বেশি। আবির গিটার নিয়ে বসে গান গাইতে। এসএসের 17 পৃষ্ঠার গানটি গাইছে আবির। হঠাৎ করে কেঁদে উঠে সে। কি যে এক কান্না ছিল, কি যে এক আকাশ ছিল, আকাশটা চুরি হয়ে গেছে। আজ আমার মন ভালো নেই। গান শেষ করে আবির চুপচাপ বসে আছে।
ইরানি সবার আগে হাততালি দেয়। ইরানির দেখাতে বাকিরাও দেয়। কাব্য বলে, আবির ব্রো, আমি তোমার গানের ভিডিও কাজিন অর্ণিকে দিয়েছি, সে তোমার ফ্যান হয়ে গিয়েছে। সে বিয়ের দিনে আসবে। আমি কালকে চলে যাব এখান থেকে। বিয়ে তো আর 2-3 দিন বাকি আছে, ওদিকে কাজ অনেক আছে। আর মাত্র 2 দিন। সো গুড নাইট। দরকার গুড নেই। নাইট। ভাইয়া শুভরাত্রি। বাই। মিস্টার সিঙ্গার, গুড নাইট। একে একে সবাই চলে যায়। আবির একটা টুলের উপরে বসে আছে। পাশে কতগুলো শুকনো কাঠ রাখা, আগুনের উপরে একটা একটা করে দিচ্ছে। অনেক রাত হয়, প্রায় 12টা বেজে গেছে। আবির তখনও বাইরে। হঠাৎ অনুভব করে কে যেন এসেছে এখানে। আবিরের পাশে চুলটায় বসে। মৃত্যুতেও নেই আত্মতৃপ্তি, বেঁচে থেকে নেই স্বস্তি। কি এক অদ্ভুত সমীকরণ! অচেনা যন্ত্রণা, রোজ প্রভাতের আদিত্যে নতুন জন্ম, গোধূলি লগ্নে সব হাহাকার, গ্রাস করে সব শূন্যতা। আবির তাকাতে সে দেখে ফারিয়া এসেছে। ফারিয়ার দিকে তাকাচ্ছে সে। পাশে বসতে বসতে কথাটা বলে ফারিয়া। কয়েক সেকেন্ড পর আবির বলে, সময়ের আগেই কখনো কখনো ফুল ঝরে যায়। আমি আর ফুল হতে চাই না, ফুল গাছ হব। গ্রীষ্মের রৌদ্রতাপে শুকিয়ে যাব হয়তো, তবে বর্ষার আগমনে নবদুর্বাৎসল শামের মতো জীব হয়ে উঠে দাঁড়াতে তো পারবো। ঝরে যাওয়া ফুলেরও মূল্য আছে অনেক। হয়তো আবার নয়তো। একটা প্রশ্ন করব, আমাকে ভালোবাসেন? হাসবেন না, বিরক্ত লাগে, মজা নিবেন না। কেউ একজন এখনো আমার কাছে শেষ বিকেলের বিষণ্ণ মেঘজমা আকাশের মতোই ভয়ঙ্কর সুন্দর। এতদিন বিয়ে করেনি কেন? বা কোনো মেয়ের সঙ্গী হয়নি? না, বিশ্বাস হয় না। যখন রিলেশন ছিল তখন দেখতাম কত মেয়ের আনাগোনা। উঠানে খাবার ছিটালে পাখির আনাগোনা হবেই, সেটা কেবল খাবার খেতে আসবে, মনের খাঁচাতে বন্দি হতে নয়। ও কি জানি, বিশ্বাস হয় না। না হলেও সমস্যা নেই, তা কাব্যের সাথে আবারও কবে পরিচয় হলো? আপুর মারফত। কাব্য তো আপনার প্রথম রিলেশনশিপ ছিল, যদিও আমি সেটা রিলেশনশিপ হিসেবে মানি না, কারণ ওটা ছিল কয়েক মাসের মাত্র। কাব্য প্রথম গুরুত্ব দিত না, পরে আপনি যখন দিতেন না, সব মিলিয়ে ওটা কোনো রিলেশনই ছিল না। বলা যায় দুজন একটা ভালো বন্ডিং তৈরিতে ছিলেন, কিন্তু হয়নি। আপু থেকে আমার নাম্বার নিয়েছিল কাব্য, মাঝে মাঝে ফোন করতো। প্রথম প্রথম বকা ঝকা দিতাম, প্রচুর মিসবিহেভ করতাম। তারপরও ফোন করতো, 2-1 মিনিট কথা বলে কেটে দিত। তবে যতবার ফোন বাজতো ভাবতাম পরিচিত নাম্বার থেকে কল আসছে, ছুটে আসতাম ধরতে। কিন্তু তারপর কাব্যের সাথে কথা বলা বাড়ে আস্তে আস্তে, রাইট? হ্যাঁ, রিলেশনে আসতে চায় সে। বলেছিলাম রিলেশন করব না, বিয়ে করব। সে তারপর থেকে আপুকে রাজি করাতে থাকে। তারপর একটা সময়ে আমি হ্যাঁ বলে দিই, কাব্যকে বিয়ের মত দেই। গুড। না, ছেলেটা ভালো, অনেক লয়াল, আমার মতো অ্যাটিটিউডওয়ালা নয়। কখনো রাগ ভাঙায়নি, সরি করিনি, কল মেসেজের সমীকরণ গঠায়নি। তো সেই হিসেবে ছেলেটা লয়াল। বিয়ে করলে লয়াল কাউকে বিয়ে করতে হয়। আচ্ছা, তাহলেই ভালোবাসার বিশেষ বোঝা যায়। আর আমরা যারা ভালোবাসাবাসি করি, এটাকে বলে হয়তো ব্যবহার করা। দুজনের ঝামেলা হলে দোষ না করেও সরি বলতেন আপনি। আমার মতো কাউকে ভালোবাসা চায় না। ঠিক করেছিলেন চলে গিয়ে, কিন্তু মজার ব্যাপার কি জানেন? আমাদের বিচ্ছেদের কোনো আনুষ্ঠানিকতা হয়নি। লাইক সবার বিচ্ছেদের সময় বলা হয় ব্রেকআপ। কখনো কল মেসেজ করবি না, তোর মুখ দেখতে চাই না, তুই গেলে বেঁচে যাবো, নে তোর গিফট, এসব কিছুই হয়নি। ফারিয়া হাসতে থাকে আবিরের কথা শুনে। আবির তাকায় একবার। ফারিয়া গাল বেয়ে জল গড়িয়ে পড়ে নিচ্ছে। আবির চোখ সরিয়ে নেয়। ফারিয়া হাসি থামিয়ে বলতে থাকে, লয়াল কাউকে বিয়ে করা উচিত, তাই না? আমি তো লয়াল ছিলাম। তাহলে আবির চুপ হয়ে যায়। কি বলবে সে বুঝতে পারে না। আবির টপিক এড়ানোর জন্য বলে, আমাদের একসাথে জোনাকি বিলাস করার ইচ্ছে ছিল। মুহূর্তটা থাকবে কাঁধে মাথা রেখে বসা। দেখেন জোনাকি পোকা উঠছে কেবল। আর যেন কি ছিল? ও হ্যাঁ, কুয়াশার মধ্যে এক চাদরে হাঁটা। সবকিছুই তো হতে পারতো। আসলে মানুষের বিচ্ছেদ হয় বোঝাপড়ার বিষয় নিয়ে। ভালোবাসা যত গভীর হয় তত আন্ডারস্ট্যান্ডিং খারাপ হতে থাকে। তার মানে গভীর করা উচিত না? হ্যাঁ উচিত, তবে বোঝার ব্যাপারটাও ঠিক রাখতে হবে।
হুম, গুড নাইট। ফারিয়া চলে যায়। আবির আগুনের উপরে কাঠ দিতে থাকে, ওদের ব্রেকআপের কারণগুলো ভাবতে থাকে। আসলেই সত্যি ওদের ব্রেকআপ কেন হলো? কোনো আনুষ্ঠানিকতা হয়নি, কেউ কাউকে বলেনি ব্রেকআপ। তবে কি ইগো ছিল? হ্যাঁ, ইগোর কারণে বিচ্ছেদ হয়েছে। দুজনে কষ্ট পেলেও ইগোতে হারতে দেয়নি ওরা। দুজনের মধ্যে স্বাভাবিক ঝগড়াই ছিল, ঝগড়ার কারণটাও ছিল ছোট, কিন্তু ঝগড়াটার পরিধি ছিল বিশাল বড়। আবির, আমি রাগ করলে কখনো তুমি আমার রাগ ভাঙাও না কেন? দেখো ফারিয়া, আমি রাগ ভাঙাতে পারি, কিন্তু অনেকক্ষণ ধরে রাগ করে থাকতে আমার নিজের উল্টো রাগ হয়। আমার উপরে রাগ করো, যা খুশি করো, কিন্তু সেটার পরিমাণ বেশিক্ষণ থাকলে বিরক্ত লাগে। আমি জানি তুমি রেগে আছো, আমি সরি বললাম। সর্বোচ্চ 30 মিনিট ধরে রাগ ভাঙানোর চেষ্টা করব, সব কিছু দিয়ে। বা কয়েক ঘন্টা পার হলেও রাগ ভাঙে না তোমার। বিরক্ত হই আমি তখন। আগে করতা, দিন দিন সেটাতেও বিরক্ত হও। আর শুরু থেকেই তো আমি এমন। ছেলেরা সরি বলবে জানি, কিন্তু তোমার বোঝা উচিত আমি এমন পারি না। তোমার থেকে আশা করাটা কি দোষের? তাহলে ঠিক আছে, করবো না কিছু। সরি, মাফ করো। ডং করে সরি বলবা না, এখানে আশা করতে বারণ করিনি, কিন্তু আমি পারি না সেটা তো বুঝবা তুমি, তাই না? সরি যেন বাবু করলাম, তারপরেও যদি রাগ নিয়ে থাকো, তারপর আমার ভালো লাগে না। আমাকেই যত ভালো লাগে না তোমার। হ্যাঁ, লাগে না, খুশি। ও ঠিক আছে, তাহলে চলে যাব। হ্যাঁ ভাই, চাও। যে তোমাকে গাদা গাদা সরি বলবে, গাদা গাদা অনুনয় বিনিময় করবে, চান বাবু কলেজা বলবে, তেমন কাউকে করো। আমি পারি না এসব, রাগ ভাঙাতে পারি না। তো আমি তোমার জন্য পারফেক্ট না। প্রতিটা মেয়ে লয়ার ছেলে চায়, রাগে ছেলে চায় না। ও, চলে গেলে ভালো থাকবা তো? খালি একবার বলো ভালো থাকবো। হ্যাঁ, বহুত ভালো থাকবো রে। আজাইজের কথা, তুমি বরং ভালো থাকবা, বেঁচে যাবা। নিজেকে সরি টরি বলে ছোট করতে হবে না আমার কাছে। ও আচ্ছা, ঠিক আছে, থাকতে হবে না আর কারো। বাই। আবি জানতো না সেটা যে লাস্ট বাই হবে, আর ফারিয়াও জানতে না যে সত্যি আর কারোর সাথে থাকতে হবে না, কথাটা এতদূর নিয়ে যাবে। কিন্তু এমন কথা তো অহরহ হতো, তারপরও কখনো তো বেশিক্ষণ দুজন থাকেনি। কিন্তু 5 বছর আগে ঠিক এটাই হয়েছিল। তারপর থেকে আর কারো কথা হয়নি, কেউ কথাও বলেনি। অদ্ভুত হলো সত্যি যে দুজন দুজনকে ছাড়া থাকতে পারে। তারপর এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পরের দিন অনেক ভোরে বেরিয়ে যায় কাব্যরা। বেলি বেগম আবিরকে ডেকেছে, প্রশ্ন করে, তো মা, বাবাকে আসতে বলবি না? ওনারা বিজি আছে। আবির, তোর কাছে আর একদিন সময় আছে? কিসের? জানি জানি, ফারিয়াকে তুই ভালোবাসিস, সেও তোকে ভালোবাসে। তুই চাইলে আমি সব ব্যবস্থা করে দিতে পারি। আম্মু, আপনারা সবাই বাজে কথা বলবে, ওটা আমি মানতে পারবো না। কিন্তু তোরা দুজন যে কষ্ট পাবি। কষ্ট তো মেনে নিছি, কিন্তু আপনার অপমানটা মেনে নিতে পারবো না। আমাকে নিয়ে ভাবতে হবে না। আবির উঠে চলে যায় সেখান থেকে। কষ্ট হচ্ছে ওর অনেক, ঠিকমতো ঘুমাতে পারছে না সে, কান্না আসে ওর। ফারিয়াও যেন বিয়েটা মেনে নিতে পারছে না। আবির সিদ্ধান্ত নেয় বিয়েবাড়ির অনুষ্ঠানের আগের মুহূর্তে আবির এই বাড়ি ছেড়ে চলে যাবে, কাউকে না জানিয়ে। সেজন্য সে ব্যাগ প্যাক গুছিয়ে রেডি করে রাখে সব কিছু। আবির বুঝে গেছে ফারিয়াকে সে ভালোবাসলেও ফারিয়াকে পাবে না, এখন আর সময় নেই। যখন কাছে ছিল তখন আবির মূল্য দেয়নি, কিন্তু কিভাবে দেবে? সে রাগী ছেলে, কিন্তু ফারিয়াকে বড্ড বেশি ভালোবাসতো। ফারিয়ারও তো বোঝা উচিত ছিল যে আবির রাগী, আর সে কি কারণে রেগে যেত সেসব না করতে। কিন্তু ফারিয়ারও বা দোষ কিসে? সে কি আবিরের থেকে অনেকগুলো কল মেসেজ আশা করতে পারে না? দোষটা আসলেই কারো না, দোষ হলো বোঝাপড়ার। সেটা ঠিক হয়নি তাদের। এখন আর কেঁদে লাভ কি? ফারিয়ার যেহেতু বিয়ে হয়ে যাবে, সেহেতু আবির কষ্ট পাবে কেন? সে ইরানির সাথে ফ্লার্ট করার প্রস্তুতি নেয়, মানে এনজয় করবে সময়টা। আবির বাইরে আসে, মিউজিক বাজাচ্ছে জোরে। ইরানি আর বেশি দাঁড়িয়ে আছে, আবির পাশে আসলো। তোমরা এত খারাপ কেন? অনুষ্ঠানের ব্যবস্থা করে দিলাম আর তোমরা ট্রিট দিলা না? ছি, তোমরা খারাপ অনেক। তাই তো বৃষ্টি, তুই কেন ট্রিট দিলি না? আপনিও তো দিতে পারতেন, কারো মানবতা নেই, সবাই পছা। তাই না?
আচ্ছা বলেন কি খাবেন? খেতে তো চাই অনেক কিছুই। তাহলে চলেন। চলো বৃষ্টি। আপুদের ডাকি, একসাথে যাব, খাওয়াবা, ঠিক আছে? একা ভাইয়াকে কেন দিবা? আমরা কি করছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা চল। বৃষ্টি সবাইকে ডাকতে চলে যায়। আবির ফারিয়াকে একটু জেলাসের জন্য মনে মনে একটা প্ল্যান করে। আবির ইরানিকে বলে, আচ্ছা আমরা তো এখন পরিচিত, তাহলে আমরা কেন আপনি আপনি করছি? তুমি করে বললে কোনো সমস্যা? না সমস্যা নেই, আমিও ভাবছিলাম তুমি করে বলবো। সুন্দরী মেয়েদের দেখে তুমি শুনতে খারাপ লাগে না? আমি সুন্দরী? ওহ সুন্দরী না, তাহলে কি শাকচুন্নি? ইস, আজ সুন্দরী কাউকে পেলাম না রে। গাধা, মেয়েরা লজ্জা পাই বুঝছো, এই জন্য জিজ্ঞাসা করে সুন্দরী কিনা। ছেলেদের কাজ বরাবর বলা। দুজনে বেশ হেসে হেসে গল্প করছে। বৃষ্টি ফারিয়া বাইরে এসে ওদের দুজনের গল্প করা দেখে ফারিয়া এমন ভাব করে যেন সে কিছুই দেখছে না। সবাই বের হয়। ভ্যানে করে 5 জন বাজারের দিকে আসে। রাস্তার পাশে একটা ফুচকার দোকান, রাস্তার দুপাশে ভালো মতো ঘাস, বাজার থেকে কিছুটা বাইরের জায়গা, চারপাশে মাঠ দেখা যাচ্ছে, মাঠে সরিষার ক্ষেত। আবির রাস্তার এক পাশে দাঁড়িয়ে সরিষার ক্ষেত দেখছে। ফারিয়া আসে সেখানে। বেশ মানিয়েছে আপনাদের দুজনের। কোন দুজন? আপনি আর ইরানির কথা বলছি। খারাপ লাগে আপনার? আমার কথা ভেবে মন খারাপ হয়? না, এতদিনে খারাপ লাগেনি টু বি অনেস্ট। বেছেদের 1-1.5 বছর নিজেকে পাগল পাগল লাগতো, পরে নিজেই ঠিক করেছি নিজেকে। কেন ভাববো তার কথা? সে আমাকে ছাড়াই ভালো থাকতে পারে। ও হ্যাঁ, আসলেই তো তাই। বলতে তো আগে, আমি ছেড়ে গেলে অন্য মেয়ের মতো না খেয়ে থাকবো না, কান্না করবো না, হুটহাট মনে পড়বে। তার মানে সবসময় যেন মনে পড়ে এমনটা। রাইট, আপনাকে দেখার পর থেকে একটু খারাপ লাগছে, এছাড়া কিছুই না। একদম ঠিক ছিলাম আমি। আপনি চলে যেতে পারছেন না। সত্যি বলতে আপনি থাকলে আমি কবুল বলতে গিয়ে ভাবতে হবে, কিন্তু আপনি না থাকলে সব কিছু ঠিক থাকবে। তা হয়তো ঠিক। আমিও ঠিক ছিলাম। কত কত মেয়ের সাথে ফ্লার্ট করেছি, ইচ্ছা মতো ঘুরেছি তাদের সাথে। হ্যাঁ, সেটা তো এখানে এসেই দেখতে পাচ্ছি। খেয়ে কেমন ছিল? ভালোবাসাটা মানুষের কেবল মুখে মুখেই থাকে, অন্য কেউ আসলে ভুলে যায়। রাইট, সবচেয়ে বড় উদাহরণ ফারিয়া নিজেই। তাকে সব বাদ দেয়। আমি খারাপ ছিলাম, এখনও আছি, চেঞ্জ হয়নি। আমাকে সহ্য করার মতো হয়তো কেউ জন্ম নেয়নি। আমার সাথে থাকতে হলে কারো অনেকটা লেয়ার হতে হবে। আমি রাগী মানুষ, সহজে ভালোবাসা প্রকাশ করি না, আর এসব কেউ সহ্য করবে না। কি জানি, আচ্ছা মনে পড়ে এত বার কল মেসেজ করতাম, অপেক্ষা করতাম এইসব। এই তোমরা ওইখানে কি করো? আসো খেতে আসো, ফুচকা রেডি। ফারিয়া বৃষ্টির পাশে গিয়ে বসে। আবির ইরানির পাশে বসলো। হঠাৎ সেখানে রোহানরা আসে, কিন্তু অন্য দিনের মতো রোহান এসে ঝামেলা করে না। রোহানও তাদের মতো করে ফুচকা খেতে থাকে। এত ঝাল কেন? আমি এত ঝাল খাই না। আমার প্লেটে দিয়ে দিন। আবির ঝালগুলো সব ইরানির প্লেটে তুলে দিতে থাকে। ফারিয়া দেখতে থাকে আবিরের কাণ্ডগুলো। ফারিয়ার এসব সহ্য হয় না, রাগ লাগে ওদের উপরে। আবিরের ঢং আরও বিরক্ত লাগছে ফারিয়ার। যখন ওরা সম্পর্ক ছিল, আবির হাতে গোনা কয়েকবার ফারিয়াকে ফোন করেছিল, কিন্তু ফারিয়া আবিরকে সব সময় কল মেসেজ করে গিয়েছে। আসলে দুজনের ভিতরে একজন ভালোবাসা প্রকাশ করে গেছে, আর একজন ভালোবাসা প্রকাশ না করলেও নীরবে ভালোবেসে গেছে। কিন্তু ভালোবাসা হলো এমন একটা বিষয় যেখানে প্রকাশ করতে হয়, নীরবতা সব কিছু নষ্ট করে। বিশেষ করে একতরফা ভালোবাসার কথা বলে সেখানে একজন কেবল ভালোবাসা দেখিয়ে যায়, তবে প্রকাশ করে না, নীরব রাখে। আর এই নীরব রাখতে রাখতে একটা সময় কি হয়, যাকে সে ভালোবেসে সে হুট করে হারিয়ে যায়। প্রকাশ করলে তো ভালোবাসা কিছুই হতে পারে না। সে না করে দিক, কিন্তু তাকে যে আপনি সরাসরি নিজের মনের কথা জানিয়েছেন, এটাই তো বড় বিষয়। ভালোবাসা প্রকাশ করতে কখনো নিজেকে ছোট মনে করবেন না। ভালোবাসা উত্তম, প্রকাশে নিজেকে ছোট কেন মনে করতে হবে? বরং সে ছোট যে আপনার ভালোবাসাটাকে গুরুত্ব দিয়ে দেখেনি। কি করছো তুমি? খাবে না? উফ, কেন খাবে না? খাও বলছি, না হলে আমিও খাবো না। কেন খাবা না? ট্রিট চাইছো দিলাম, এখন না খেলে আমিও খাবো না। আচ্ছা বাবা, খাবো, দাও। ফারিয়া নিজেকে বোঝায়, থাক, আবির আবিরের মতো, ওর কি আসে যায়? দুদিন পরে তো সে নিজেই নিজের মতো সিদ্ধান্ত অন্যর হয়ে যাবে। আবির একটা স্মৃতি ছিল মাত্র।
আবির ফুচকা খেতে খেতে ইরানিকে অনেকগুলো ফুচকা নিজের প্লেট থেকে ওর প্লেটে দিয়ে দেয়। আবির ইরানির প্লেট থেকে ফুচকা নিয়ে খেতে থাকে। ফারিয়া হা হয়ে যায়, কারণ আবিরের ইচ্ছা ছিল তার সাথে এক প্লেটে ফুচকা খাওয়া, কিন্তু সে আজ অন্যের সাথে শেয়ার করছে। আবিরের ঝাল লেগে বেশ তাড়াতাড়ি ইরানি পানির বোতল এনে দেয়। সব মিলিয়ে ফারিয়া চরম বিরক্তি হয়। আবির মনে মনে হাসে, এই রাগী মানুষটার কত ঘন্টা পর হারিয়ে যাবে তার থেকে ভাবতে দীর্ঘশ্বাস পড়ছে। সবাই বসে আছে। ফুচকা খাওয়া শেষে রোহান আসে সামনে। বৃষ্টি বলে, কেমন আছো? ভালো। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি? হ্যাঁ ভালো আছি। ভাইয়া বৃষ্টির সাথে কি 5 মিনিট কথা বলতে পারি? কেন বলবে সে? আচ্ছা যাও বৃষ্টি, আমরা আছি, চিন্তা নেই। বৃষ্টি আর রোহান রাস্তার আরেক পাশে চলে যায়। বৃষ্টি এই প্রথমবার রোহানকে দেখে ভয় পাচ্ছে না, বরং কনফিউশন হচ্ছে রোহানের আচরণে। বৃষ্টি বলে, কিছু বলবেন? হ্যাঁ আসলে বৃষ্টি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার কাছে ভালোবাসা মানে হলো জোর করে হলেও আদায় করে নেওয়া, কিন্তু এটা কখনো উচিত না। এসবে বরং বিরক্ত বোধই তৈরি হয়। আমি তোমাকে অনেক বাজে কথা বলেছি, অনেক বাজে ব্যবহার করেছি। বুঝতে পারিনি এসবের জন্য তুমি আমার থেকে বহু দূরে সরে গেছো। আমি বলছি না আমার ভালোবাসা গ্রহণ করো, বলছি আমাকে ভয় পেও না। আমি ভালোবাসতে শিখেছি নতুন করে। আমি কখনো তোমাকে রাস্তার মধ্যে বিরক্ত করব না। আমি তোমার নাম্বারে আগে অনেক কল করতাম, বাজে মেসেজ করতাম। তোমার নাম্বারটা আছেই আমার কাছে, কিন্তু এ কদিন দেখেছ তোমাকে মেসেজ করতে কল করতে আমি বুঝেছি সব কিছু জোর করে হয় না। আমার কাছে তুমি এখন অনেক দামি। আমি তোমাকে প্রকৃতির মতো ভালোবাসি। আপনার এত ভালোবাসা কে শিখিয়েছে হঠাৎ? তোমার ভাইয়া, উনি বুঝিয়েছে ভালোবাসাটা কি। তোমার ভাইয়া অনেক ভালো। বাপরে, নিজের ভালোবাসা হারাতে যাচ্ছে আর তিনি নাকি ভালোবাসা শেখাচ্ছে মানুষকে। মানে ওনার ভালোবাসা কে? ইরা আপু নাকি? আরে না, ফারিয়া আপুকে উনি ভালোবাসে, কিন্তু ফারিয়া আপুর তো বিয়ে হয়ে যাচ্ছে, তাই। কি এই ব্যাপার? হ্যাঁ, কাউকে বলবেন না। আসি। বৃষ্টি চলে আসে সেখান থেকে। সবাই ওকে জিজ্ঞাসা করছে রোহান কি বলছে, কিন্তু বৃষ্টি কাউকে কিছুই বলেনি। সবাই যে যার মতো হাসছে। তারপর রাত হয়। আবির ছাদে দাঁড়িয়ে আছে। রাত পোহালেই বিয়ে। আর জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে। আবির ফোন চাপতে থাকে। হঠাৎ বেলি বেগম বৃষ্টি আসে আবিরের সামনে। বৃষ্টি বলে, ভাইয়া, প্ল্যান তো কাজই হলো না। আপনাকে এখানে আনা হয়েছে প্ল্যান করেই, কিন্তু আপনি প্ল্যান চেঞ্জ করলেন কেন? জানি না, তোমার আপুর সাথে কথা বলা হতো ঠিকই, কিন্তু তোমাদের সাথে কথা হতো না রোজ। কিন্তু তোমাদের সাথে কথা হতো রোজ। সব কিছু জানতাম। আমি নিজ থেকে এখানে এসেছি ফারিয়াকে বোঝাবো বলে, কিন্তু আমি পারিনি। আমি হেরে গিয়েছি, তাকে হারিয়ে ফেললাম আমি। এখনো সময় আছে। তুই বললে আমি ফারিয়াকে তোমার হাতে তুলে দিতে পারি। না আম্মু, এটা আর সম্ভব না। অনেক লেট হয়ে গেছে। ফারিয়া হারিয়ে গেছে, আমি হারিয়ে ফেলেছি ফারিয়াকে। এখন কেবল দোয়া করব সে যেন ভালো থাকে। আমি চাই না আপনাদের সম্মান নষ্ট হোক। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো বুঝো। ওরা চলে যায় সেখান থেকে। আবির দাঁড়িয়ে কাঁদছে। ফারিয়া ভেবেছে আর আবিরের সামনে আসবে না, আর সে আর কষ্ট পেতে চায় না। সামনে কি হবে সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে সে। আবিরের পাশে ইরানি আসে। ইরানি বলে, আবির জানো বৃষ্টি এখন রোহানের সাথে চ্যাটিং করে? ভালো তো, রোহান ভালো ছেলে। রোহান নাকি ভালো ছেলে? তো কে ভালো ছেলে? তুমি। কে বলছে? আমি বলছি, আর ভালো ছেলেকে সবাই ভালোবাসে। তাই নাকি? তবে ভালোবাসা যায়, কিন্তু ভালোবাসার পর মানুষটাকে সহ্য করা চায় না। এইসব জানি না, তবে তোমাকে বলি, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসতে চাই আবির। ভালোবাসা সুন্দর, তবে যে কাউকে ভালোবাসা যাবে না এরা। আমার মনে হয় আমি কারোর জন্য পারফেক্ট না। আমাকে ভালোবাসা যাবে, তবে আমাকে সহ্য করার মতো মানুষ নেই। এই জন্য সরি। আমরা ভালোবাসা বাদ দিয়ে ভালো বন্ধু হয়ে থাকতে পারি যদি তুমি চাও। ও বেশ। হ্যাঁ। ইরানি চলে যায়। আবির পায়চারি করে। ভালো লাগছে না ওর। রাত পোহালে তার প্রিয় মানুষটার বিয়ে হয়ে যাবে। ফারিয়াকে দেখতে খুব ইচ্ছা করছে ওর। ফারিয়া রুমে বসে আছে।
রাত শেষে বিয়ের দিনে সূর্য উঠবে, তারপর সব কিছু নতুন করে শুরু হবে। আবিরের সাথে কথা বলতে ইচ্ছা করছে ওর ভীষণ। বৃষ্টিকে মেসেজ করে জেনে নেয় আবির কোথায়। কিছু সময় পর ফারিয়া সাথে আসে। আবির ফারিয়াকে দেখে নিজেকে সামলাতে পারে না, দ্রুত হেঁটে ফারিয়াকে জড়িয়ে ধরে আবির। কয়েক সেকেন্ড পর ফারিয়াকে ছেড়ে দেয় সে, তারপর বলে, সরি, আসলে কন্ট্রোল করতে পারিনি। এত রাতে ছাদে যে, বাসায় কত মেহমান। অনেক খুশি তুমি, তাই না? আমাদের সম্পর্কটা ছিল 2.5 বছরের মতো। 2.5 বছরে তুমি অনেক লয়ালিটি দেখিয়েছো আমার প্রতি। বিপরীতে আমি ইগো দেখিয়ে আসছি। তুমি রাগ করলে আমি অনেক অনেক সরি বলিনি, কিন্তু তবুও তোমাকে ভালোবাসতাম। মনে আছে আমাকে ছাড়া তুমি কখনোই আগে খাবার খেতে না? আমার সাথে একসাথে মেসেজ হোক বা কল করে খাবার খেতে চাইতা। কিন্তু ঝামেলা হলে সেই আমি না খেয়ে বসে থাকতাম। যতক্ষণ না তুমি ঠিকভাবে কথা বলতা আমি খেতাম না, বাইরে এসে থাকতাম, অসুস্থ হয়ে পড়তাম। রাগী মানুষটাও তোমাকে ভালোবাসতো, কেবল দেখাতে পারিনি ঠিক মতো। তোমার অসুস্থতায় কষ্ট পেতাম আমি। তো এটা আর কি এমন মহৎ কাজ যে প্রমাণ করে অনেক ভালোবাসি। কাব্য তোমাকে ভালোবাসে, দেখে বোঝা যায় তোমার প্রতি কতটা অক্ষরে অক্ষরে শুনবে। আমি পারফেক্ট না হলেও বিধাতা তোমার জন্য তোমার মনের মতো কাউকে এনে দিয়েছে। আমার মতো বেয়াদব রাগে খারাপ না। যাই হোক, এখানে আসার কারণ ছিল একটাই, হয়ে গেছে আরেকটা। তবে আপাতত তোমাকে বউ সাজে দেখতে চাই, সেটা দেখার খুবই ইচ্ছে ছিল আমার। তোমার লম্বা হালকা লাল রং এবং চুলগুলোর সাথে বিয়ের সাজ দেখতে তোমাকে অপসরার থেকেও কম লাগবে না। ভালো থেকো ফারিয়া, তোমাকে বড্ড ভালোবাসতাম। আজকের পর তোমার সাথে আমার আর কখনো দেখা কিংবা কথা হবে না। তোমার মনে হতে পারে আমি অন্য মেয়েদের সাথে মিশে ভালো থাকবো, তোমার ধারণা ভুল। তবে আমি ভালো ঠিকই থাকবো, সেটা তোমার খুশিতে। গুড নাইট। আবির ছাদ থেকে চলে আসে। ফারিয়া চিৎকার করে কাঁদতে গিয়েও থেমে যায়। ছাদের উপরে বসে কাঁদতে থাকে সে। কি করবে সে নিজেও জানে না। ভালোবাসার মানুষটাকে এতটা কাছ থেকে হারাতে হবে ভাবতেও পারেনি কেউ। তবে এটাই হতে যাচ্ছে। তারপর এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? বিয়ের দিন সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ে। রান্নার আইটেম কিভাবে প্রেজেন্ট করা হবে সবকিছু আবির নিজ হাতে সামলাচ্ছে। কারো কোনো কিছু করতেই দিচ্ছে না। সকাল থেকে ফারিয়া বাহিরে আসেনি একবারও। নিজের বিয়েতে সে চেয়েছিল নিজের হাতে নিজেই মেহেন্দি পরবে, কিন্তু ওর কিছুই ভালো লাগছে না। এর জন্য ফারজানা আপু ফারিয়াকে মেহেন্দি পরাচ্ছে, রেডি করিয়েছে, সব কিছু সাজিয়ে দিয়েছে। এখন খালি বিয়ের শাড়ি পরানো বাকি। আবির বৃষ্টির কাছে আসে। বৃষ্টি আলপনা আঁকছিল। আবির এসে দাঁড়াতেই সে উঠে দাঁড়ায়, ইশারায় জিজ্ঞাসা করে, কিছু বলবেন? আবির পকেট থেকে টাকা বের করে বলে, এখানে 10,000 টাকা আছে, আমার জন্য যদি ছোট্ট একটা কাজ করে দাও তাহলে সবটা তোমার। সত্যি? বলেন বলেন। পুরো বিয়েটা ভিডিও করবা, বিশেষ করে ফারিয়ার সাজগোজ, বিয়ের শাড়ি পরার পর থেকে সব কিছু ভিডিও করবা, তারপর আমাকে দিবা। না, তুমি করিও। আবির বৃষ্টির সামনে থেকে চলে আসে। বৃষ্টির হাতে টাকা গুজিয়ে দিয়ে আবির বাড়ি থেকে বের হয়। কানে ফোন গুজে কার সাথে কথা বলতে বলতে আবির বেরিয়ে আসে বাড়ির বাইরে। রাস্তার দিকে আসে আবির। রোহান দাঁড়িয়ে আছে। আবির রোহানের থেকে বাইক নিয়ে আবির চলে আসে। চিকন সরু রাস্তার দুপার দিয়ে কাশফুলের গাছ। আবির বাইকের স্পিড বাড়িয়ে দেয়, অনেকটা দূরে সরে গেছে। বাইকটা রেখে আবির সিটের উপরে বসলো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আবিরের। কিছু সময় পর ফারিয়ার বিয়ে হয়ে যাবে। আবির কানে হেডফোন গুজে নেয়। বিরহের সাহিত্য যেন আবিরের বিচ্ছেদের কবিতা লেখা হতে যাচ্ছে। কানে ইয়ারফোন গুজা আবির গান শুনতে থাকে। বন্ধু তোর লাইগারে আমার তনু জর মনে লই সারিয়া যাইতাম তইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে। আবির ফারিয়ার সামনে থেকে উঠে দাঁড়ায়। পুরো মানুষ ভর্তি বিয়ের অনুষ্ঠান, একদম পিনপতা নীরবতা ভর করছে। কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আবির উঠে এসে বেলি বেগমের সামনে এসে দাঁড়ায়। বেলি বেগমের দিকে মুচকি হেসে বলল, আপনাকে নিজের মায়ের মতোই ভালোবাসি।
নিজের মায়ের পরে আপনার স্থান ছিল আমার কাছে, ভবিষ্যতেও থাকবে। আপনাকে যারা অপমান করত সবার অবস্থা বুঝিয়ে দিয়েছি। আপনি হয়তো ভাবছেন সাধারণ একজন ফটোগ্রাফার এত কিছু কীভাবে করলো। আমি আইন বিভাগের প্রধান অফিসার। যাই হোক, আর কখনো দেখা হবে না আম্মু। ভালো থাকবেন। আর কেউ কোনো সমস্যা করলে আমি জানতে পারবো, সেটার কোনো চিন্তা নেই। আবির চলে আসে ওনার কাছ থেকে, বৃষ্টির কাছে এসে ক্যামেরা দিয়ে বলে, ভালো থাইকো। আবির আর দাঁড়ালো না সেখানে, রোহানকে দিয়ে ব্যাকপ্যাক আনিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসে। কাজী সাহেব বিয়ে পড়ানোর কাজ শুরু করে দিয়েছে। পুনরায় কবুল বলতে বলল ফারিয়াকে। ফারিয়া সবার দিকে একবার তাকায়। সবাই যখন ফারিয়ার দিকে তাকিয়ে আসে, ফারিয়াকে আবার কাজী সাহেব কবুল বলতে বলল। সে এখনও কবুল বলছে না। ফারজানা কাছে আসে, ফারিয়াকে বলে, কি হলো, চুপ করে আছিস কেন? কবুল বল। এখন তো কি ভাবছিস? হ্যাঁ বলো কবুল। ফারিয়া কথা বলল না। সে বসা থেকে উঠে দাঁড়ালো। সবাই ফারিয়ার দিকে তাকিয়ে আসে। কাব্যকে বলল, সরি কাব্য, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি জানি আমার জন্য মা অনেক চিন্তা করে। মা তো একা থাকে। আমার মা আমাদের নিয়ে অনেক ভাবে। মায়ের চিন্তার কারণে আমি মায়ের থেকে বোঝা সরানোর জন্যই বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলো, আমি আবিরকেই ভালোবাসি। আবিরকে না পেয়েও তাকে ভালোবাসবো। আমি আবিরকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। এখন যেহেতু আবির সবার সামনেই সব কিছু বলে দিয়েছে, তাই আমিও আর গোপন রাখতে চাচ্ছি না। আমার বাড়ির সবাই চায় তো আমি আবিরকে বিয়ে করি, কিন্তু আমাদের ব্রেকআপের পর জিদ করেই আমি আবিরের থেকে দূরে থেকেছি। নিজ থেকে বিয়ে করতে চেয়েছি, যেন মায়ের ঘাড় থেকে একটা বোঝা নামে। তবে আমি মনের বিরুদ্ধে আর যেতে পারছি না। প্রচুর কষ্ট অনুভব করছি। আমি সত্যি আবিরকে ছাড়া থাকতে পারবো না। দম বন্ধ লাগছে আমার। তোমাকে যদি আমি বিয়ে করি, তবে সেটা হবে আমার পক্ষ থেকে জোর করে বিয়ে করা। আমি জোর করে বিয়ে করতে পারবো না। আমাকে সবাই মাফ করে দাও। আমি কাব্যকে বিয়ে করব না। ভালো থেকো কাব্য। বিয়ের আসর তখন থমথমে অবস্থা। কাব্য কিছু বলছে না। সে বুঝে গিয়েছে জোর করে ভালোবাসা তৈরি করা যাবে না। হয়তো এখন কাব্য জোর করে ফারিয়াকে বিয়ে করতেই পারে, কিন্তু বাকি কোনো কারণে ফারিয়াকে সে পাবে না। ফারিয়া সম্পূর্ণভাবে আবিরের। আবির বাসে টিকিট কেটে নিচ্ছে। এখন বাজে রাত 8টা। 9টার সময় গাড়ি। এখন সে যশোরে চলে যাবে। কাউন্টারে বসে আছে আবির। ফোন অফ করে দিয়ে ব্যাগের উপরে হেলান দিয়ে বসে আছে আবির। বাড়িতে পৌঁছাতে রাত 3টা বাজবে। জার্নিটাকে নিজের মতো করে এনজয় করার চেষ্টাতে কী করা যায় ভাবতে থাকে। ওইদিকে ফারিয়া বাড়ি থেকে বের হয়ে যায়। ওর পরনে বিয়ের শাড়ি। ফারিয়া দৌড়তে থাকে, কিন্তু এভাবে যেতে যেতে আবির চলে যাবে। হঠাৎ একটা বাইক এসে থামে ফারিয়ার সামনে। ফারিয়া তাকায় সেদিকে। রোহান দাঁড়িয়ে আছে। রোহান বলল, আপু, বাইকে উঠুন, বাকিটা আমি দেখছি। কোনো চিন্তা নেই, উঠে বসুন। সরাসরি আবির ভাইয়ের কাছে দিয়ে আসবো। বাস স্ট্যান্ডে না পেলে বাইকে করে হলেও ওর বাড়িতে দিয়ে আসবো। আমি থাকতে কোনো চিন্তা নেই। ফারিয়া দেরি করে না, দ্রুত বাইকে উঠে পড়ে। ফারিয়া দ্রুত বাইকটা স্টার্ট দেয়। রোহান দ্রুত বাইকটা স্টার্ট দেয়। এইদিকে আবির ব্যাগের উপরে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। টিকিট কাউন্টারের লোক আবিরকে ডাকে, বলে, ভাইয়া গাড়ি চলে আসছে, এখানে আসতে আর 5 মিনিট লাগবে। দ্রুত এসে গেছে। 9টার গাড়ি 8:30টাতে চলে আসছে। রেডি হন, আপনার সিট দরজা লাইনে 5 নম্বরে। এত জলদি? আচ্ছা ভালো হয়েছে। আর গাড়ি নেই? হ্যাঁ, 10টা বা 9:30টার দিকেও আছে একটা গাড়ি। আচ্ছা আমি রেডি। আবির রেডি হয়ে আছে। কাঁধে ক্যামেরা আর গিটার ঝুলে ব্যাগটা হাতে নিচ্ছে। 5 মিনিট পর বাস আসে। আবির দ্রুত হেঁটে বাসের কাছে আসলো। রোহান অনেক দ্রুত বাইক চালিয়েছে। প্রায় 90 থেকে 100 গতিতে বাইক চালিয়ে 20 মিনিটের রাস্তা অতি দ্রুত এসে চলেছে। টিকিট কাউন্টারে দেখা যাচ্ছে ফারিয়া জানে যশোর লাইনের বাসের কাউন্টার কোনটা। জিএম পরিবহনও দেখতে পায় সে। বাসটা ছাড়ার মতোই প্রায়। ফারিয়া বাইক থেকে নেমে দৌড়ে বাসার দিকে চলতে থাকে। আবিরকে বাসে উঠতে দেখে ফারিয়া জানে আবির একবার চলে গেলে আর কখনোই তার সাথে কথা বলবে না। ফারিয়া হাঁপাতে হাঁপাতে আবিরকে ডাক দেয়, জোরে চিৎকার করে, আবির। তখনই বাসটা ছেড়ে দেয়। আর 10 সেকেন্ড আগে আসলে আবিরকে ফারিয়া দেখতে পেত।
বা ছেড়ে দেয়। ফারিয়া চিৎকার করে কেঁদে হাঁটু মুড়ে বসে পড়ে রাস্তার উপরে। মাথা নিচু করে কাঁদতে থাকে ফারিয়া। গায়ে ওর বিয়ের শাড়ি। রাতের রাস্তা অনেকটা ফাঁকা বলা যায়। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, আবির, কেন চলে গেলা তুমি? এত খারাপ কেন তুমি? ভালোবাসো, নিজের করে নিতে পারো না? কেন বিয়ের আসরে আমার হাতটা ধরে নিয়ে আসলে না? বললে না কেন? মারিয়া, তুমি শুধু আমারই, আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করবে না, আমারই থাকবে তুমি। বিয়ের আগে কেন আমাকে বললে না? চলো এখান থেকে চলে যাই, আমি তো তোমারই ছিলাম। আবির, আমি তোমাকে হারিয়ে ফেললাম। রোহান এগিয়ে আসে ফারিয়ার কাছে, নিচু হয়ে বলে, আপু কাঁদছেন কেন? এভাবে কেউ কাঁদে নাকি? বাচ্চাদের মতো করে কান্না করে? একটু মুখটা তুলুন, সামনে তাকান। ফারিয়া রোহানের কথা শুনে মুখটা তুলল। সামনে তাকে দেখে আবির বুকে হাত রেখে দাঁড়িয়ে আছে। ফারিয়া আবিরকে দেখে চোখ মুছল। আবির কি দাঁড়িয়ে আছে নাকি এটা ফারিয়ার ভ্রম? ফারিয়া ঠিক মতো চোখ মুছে নেয়। না না, এটা তো সত্যি আবির দাঁড়িয়ে আছে। ফারিয়া এক মুহূর্ত দেরি না করে দৌড়ে আবিরের সামনে যায়। আবির তার বুক থেকে তার হাত সরিয়ে ফারিয়ার দিকে চেয়ে থাকে। ফারিয়া আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। রোহান ফোন বের করে আগে থেকে সব কিছু ভিডিও করছিল। এই দৃশ্যটা বাদ দেয়নি। ভিডিও করেছিল বলতে ভিডিও কলে সে ওই বাড়ির সবাইকে দেখাচ্ছিল। ফারিয়া যখন কাঁদছিল তখন থেকে বৃষ্টিকে ভিডিও কল দিয়ে সব দেখাচ্ছিল। আর বৃষ্টি ফোন হাতে নিয়ে বিয়ের স্টেজের সবার সামনে বসে ফারিয়া কাণ্ড দেখতে থাকে। সবাই হাসতেছিল এতক্ষণ, তবে এই মোমেন্টটা এসে সবাই চুপ। আবির ফারিয়াকে জড়িয়ে ধরে। ফারিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আবিরের সাদা টি শার্ট ফারিয়ার চোখের পানিতে ভেজে একাকার। আবির বলে, এত কাঁদছো কেন? তুমি অনেক খারাপ, আমাকে একটুও ভালোবাসো না। আচ্ছা, তা খারাপ ছেলের বুকে এসে পড়ছো কেন? তোমার কি তা শয়তান ছেলে? কাঁদবো আমি? মানুষজন দেখছে তো, সবাই কি ভাববে? যা ইচ্ছে ভাবুক, বলবে বউ বিয়ের আসর থেকে পালিয়ে বরের কাছে আসছে। আমি কি তোমার বর নাকি? তুমি আমার বর। বিয়েটা করলাম কবে? মনের বিয়ে, বড় বিয়ে। ইস, বাসা যাও, আমি আছি তো। না না, যাব না, আমি তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, কান্না থামাও, না হলে কিন্তু নিয়ে যাব না, বলে দিলাম। হ্যাঁ, আমাকে বকবা না একদম, অনেক কাঁদাইছো, এখন আবার বকা দেও বেয়াদ্দম। আবির মুচকি হাসে। কাউন্টারটা অনেক বড়, বসার জন্য সোফা রাখা। আবির ফারিয়ার হাত ধরে ভিতরে নিয়ে আসলো। ফারিয়া বলে, তুমি তো বাস মিস করলা, যাবা কিভাবে? একটু পর আরেকটা গাড়ি আছে, সেটাতে যেতে পারবো। কোথাও যাও? রোহানকে থ্যাঙ্কস দিয়ে আসছি, ছেলেটা কত কষ্ট করলো। ওই বজ্জাত কি জোরে গাড়ি চালিয়েছে, বৃষ্টির সাথে ওর চক্কর চলে, তাই না? হ্যাঁ, লাইনটা আমি করিয়ে দিয়েছি। আবির রোহানের কাছে আসে। রোহান ফোনটা পকেটে রাখলো। কলটা ঠিকই চলছে। আবির বলল, তারপর কি খবর সাইড নায়ক? ভাইয়া, আপনাদের তো সিনেমার মতো হ্যাপি এন্ডিং হলো, আমাদেরটাও ব্যবস্থা করে দিয়েন। হ্যাঁ দিব তো। তোমার কাজ হলো কালকেই সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসবা, তারপর সেখানেই বিয়ে হবে আমার আর ফারিয়ার। ওকে ভাইয়া, আসি তাহলে, সাবধানে যাবেন, পৌঁছে কল দিবেন। রোহান চলে যায়। আবির ফারিয়ার কাছে আসে। আবিরের কাঁধে মাথা রাখে ফারিয়া। বেশ ক্লান্ত ফারিয়া। দুটো বাসের টিকিট কেটে নেয় আবির। আগেরটাতে কাটা ছিল, পাশাপাশি সিট করে নেয় আবির। একটু পর বাস আসে। আবির খাবার কিনে নিয়ে ফারিয়ার সাথে বসে পড়ল। আবির খাবার কিনে নিয়ে ফারিয়াকে সাথে করে নিয়ে উঠল। দুজনেই বসলো। রাতের জার্নি। আবিরের কাঁধে মাথা রেখে ফারিয়া বলে, আবির, আর কখনো আমাকে ছেড়ে যাবা না তো? উফ, তুমি কেন আমাকে জোর করে রাখলা না? সব আমিই করেছি। আমি যদি না আসতাম কি হতো? প্ল্যান বি হতো। মানে কিসের প্ল্যান বি? প্ল্যান এটা আগে শোনো। সেটা কি? এই যে তুমি আমার কাছে আসবা, এটা প্ল্যানে ছিল। আমি 99% শিওর ছিলাম তুমি বিয়ে করবে না, আর যদি করতাও তখন প্ল্যান বি হিসেবে কি করতো জানো? কি হতো? রোহানকে বলা ছিল
বিয়ের অনুষ্ঠানে ঝামেলা করতে, কাব্যকে তুলে নিয়ে যেতে, তারপর বিয়ে ভেঙে যেত, এরপর তোমাকে তুলে আনতো আমার কাছে। বুঝছো এবার জান? হ্যাঁ, কি খারাপ তুমি, একবারও আমাকে কিচ্ছু বললা না। কেন বলবো? তোর ক্ষুধা লাগছে, সারাদিন খাইনি। আসো আমাকে খাও। হ্যাঁ, ফাজিল সরো। আরে বাসার লাইট অফ তো, একটু চুমু টুমু দিলে কিছু হয় না। চুপ, চিপস খাবো আমি। এটা খেলে পেট পড়বে? তো চুমু খেলে পেট ভরবে? হুম। আচ্ছা। তারপর আর কিছুই নেই, এসব আপনাদের জানতে হবে না। ভাগেন এখন, নতুন গল্প আসতে যাচ্ছে আবারও। আর হ্যাঁ, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট গল্পতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমাপ্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।